হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। হ্যালো এভরিওয়ান, এমসিকিউ ক্লাস নিব। ক্লাসের মাঝখানে এমসিকিউ করাই না, শর্টকাট দেখাই না, তাই তো? আমার মনে হয় লাস্টে এমসিকিউ ক্লাস নেওয়ার চেয়ে একটা কনসেপ্ট রিলেটেড যে এমসিকিউ ওটা তখনই দেখায়, তখনই শর্টকাটটা দেখায় দাও, বেটার বেটার। এরপরেও তোমরা যদি চাও তাহলে ক্লাসের শেষে আবার এক্সট্রা করে মানে ওই এমসিকিউ নিয়ে একটা ক্লাস নেওয়া যায়, বুঝছো? সাউন্ড ঠিক আছে না ওয়েব অ্যাপে? বলো তো, ওয়েব অ্যাপে সাউন্ড ঠিক আছে না? দেখো, আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। গত ক্লাসটা সবাই করে আসছো না? গত ক্লাসটা তো সবাই করে আসছো, তাই না? গত ক্লাসে আমরা ক্রস গুণন দেখছিলাম। তো আজকে ক্রস গুণ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং ক্রস গুণের অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে? ওকে ওকে, তো আমরা শুরু করতেছি। যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হবে তোমরা ফেসবুকে চলে যাবা। তো আমরা এখন যেই টপিকটা দেখব সেটা হচ্ছে তলের উপর লম্ব ভেক্টর। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই একটা ভেক্টর, চিন্তা করো, এই একটা ভেক্টর, এই ভেক্টরটার আমি নাম দিলাম এ ভেক্টর। ওকে, এই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর। এখন এই এ ভেক্টরের উপর লম্ব ভেক্টর কয়টা? আমাকে বলো তো। এই ভেক্টরের উপর লম্ব ভেক্টর কয়টা? বলো দেখি, সবাই আনসার দাও। আমি বলে দিলাম যে এই ভেক্টরের উপর লম্ব হইতে হবে এবং ওই ভেক্টরটার আদিবিন্দু এখান থেকে শুরু হইতে হবে, বুঝছো? এ ভেক্টরের উপর লম্ব এবং তার আদিবিন্দু এই বিন্দুতে। এরকম কয়টা ভেক্টর পাওয়া যাবে যেটা এটার উপরে লম্ব? তোমরা সবাই অ্যান্সার দিছো 2টা। হইল? এটা ভেক্টর, চিন্তা করো, এটা তার আদিবিন্দু। এখন এইটার উপরে লম্ব ভেক্টর, তোমরা চিন্তা করছো উপরের দিকে একটা, নিচের দিকে একটা, তাই তো? তোমরা এমনি চিন্তা করছো এদিকে একটা, এদিকে একটা। এমনি হইতে পারে না? জাস্ট একটা সার্কেলের মতো চিন্তা করো। কয়টা? অসংখ্য। একটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর অসংখ্য। বুঝাতে পারলাম? এই বুঝছো তো? তাহলে তোমরা 2টা অ্যান্সার কেন দিলা? এটা তো একদম কমন সেন্স। আচ্ছা, এবার আমাকে বলো একটা তলের উপর লম্ব ভেক্টর কয়টা? এই একটা তল চিন্তা করো, এটা একটা তল। এই তলের উপর লম্ব ভেক্টর বললে ভুল হবে, লম্ব ভেক্টর। আচ্ছা, লম্ব ভেক্টরই বলো, লম্ব ভেক্টর কয়টা? আমার কথাটা ভুল হয়েছে, লম্ব ভেক্টর না, লম্ব একক ভেক্টর। এটার উপরে লম্ব একক ভেক্টর কয়টা সেটা জিজ্ঞাসা করার দরকার ছিল, সরি। তো বলো, এই তলের উপর লম্ব ভেক্টর কিন্তু অসংখ্য, ছোট বড় অনেকগুলো লম্ব ভেক্টর হতে পারে, বাট লম্ব একক ভেক্টর কয়টা? আমাকে বলো তো। এই তলের উপর লম্ব একক ভেক্টর 2টা, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, তাই না? কারণ একক ভেক্টর কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এই তলের লম্ব দিক জাস্ট 2টা, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, ঠিক আছে? আর আগের কোয়েশ্চেনটা ছিল এটার উপর লম্ব একক ভেক্টর কয়টা? অসংখ্য, কারণ এটা কিন্তু চারদিকেই হইতে পারে, বুঝতে পারতেছো ব্যাপারটা? এখন একটা তল নির্দেশ করার জন্য কয়টা ভেক্টর প্রয়োজন আমাকে বলো তো। একটা তল নির্দেশ করার জন্য কয়টা ভেক্টর দরকার? 2টা ভেক্টর দিয়েই কিন্তু একটা তল নির্দেশ করা যায়। তুমি চিন্তা করো তো যে এই ভেক্টরটা, এটা ধরো একটা ভেক্টর, আরেকটা ভেক্টর চিন্তা করো এই ভেক্টরটা। ওকে, তো এখন এই দুটাকে স্থানান্তর করে আদিবিন্দু এক জায়গায় নিয়ে আসো। এই 2টা ভেক্টর দিয়ে যায় এরকম তল কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে আমাদের এই স্মার্ট বোর্ডের তলটা। আমার কথা বোঝা গেছে? এই 2টা ভেক্টর দিয়ে যায় এরকম তল কিন্তু একটাই,
তুমি একটু চিন্তা করে দেখো, অন্য কোনো তল নিয়ে আসতে পারবা না যেটা এই দুইটা ভেক্টর দিয়ে যায়, তাই তো? এই সরল রেখার মতো চিন্তা করো, দুইটা বিন্দু দিয়ে কিন্তু একটা মাত্র সরল রেখাই আঁকা যায়। সেম ভাবে এই দুইটা ভেক্টর দিয়ে একটা মাত্র তলই গঠন করা যায়। এখন এই তলের লম্ব দিক কয়টা? দুইটা, তাই তো? লম্ব দিক দুইটা, তার মানে এই তলের লম্ব একক ভেক্টর কয়টা? দুইটা হবে, দুটাই তো হবে। আচ্ছা, এবার আমাকে বলো, এই তলের যে লম্ব একক ভেক্টর দুইটা, আমরা ওই দুইটা বের করতে যাচ্ছি। এই তলের যে লম্ব একক ভেক্টর আমরা ওই দুইটা বের করতে যাচ্ছি। কিভাবে বের করব? লম্ব ভেক্টর একক ভেক্টর বের করার জন্য ফার্স্টে ওই দিক বরাবর একটা ভেক্টর লাগে, তারপর সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি একক ভেক্টর পাওয়া যায় না? আমাকে বলো তো। তুমি একটা নির্দিষ্ট দিক বরাবর একক ভেক্টর বাইর করবা, তো তার জন্য ওই দিক বরাবর একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করে দাও, তাইলে তো একক ভেক্টর পাওয়া যায়, তাই না? এখন আমি এই তলের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে চাচ্ছি। তোমার প্রথম কাজ কি হবে? এই তলের লম্ব বরাবর একটা ভেক্টর নিয়ে আসা, একটা ভেক্টর নিয়ে আসা। এখন এই তলের লম্ব বরাবর এমন কোনো ভেক্টর কি তোমার জানা আছে? অবশ্যই জানা আছে। তুমি যদি এ এর সাথে বি ক্রস করে দাও, তাহলে যেই ভেক্টরটা পাবা সেটা কি এই তলের সাথে লম্ব না? তাই তো। আবার তুমি যদি বি এর সাথে এ কে ক্রস করো, এই যে ভেক্টরটা, এটা একটা ভেক্টর আসবে, সেটাও এই তলের উপর লম্ব, একটা আরেকটা বিপরীত দিকে, একটা বাইরের দিকে হলে আরেকটা ভেতরের দিকে। আমরা কিন্তু দুইটা ভেক্টর পেয়ে গেছি যারা কিনা এই তলের উপর লম্ব। এখন এই তলের উপর লম্ব একক ভেক্টর কি হবে? এটাকে এটার মান দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেছে। এগুলো গত ক্লাসের কনসেপ্ট। সেম ভাবে এই ভেক্টরটাকে তুমি যদি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করো, তাহলে তুমি আরেকটা ভেক্টর, একক ভেক্টর পাবা যেটা কিনা এই তলের সাথে লম্ব, যেটা কিনা এই তলের সাথে লম্ব। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম তো? আবারও দেখাই, আমি পুরো সামারিটা একটু লিখে দিচ্ছি। লম্ব ভেক্টর আর লম্ব একক ভেক্টর দুইটা কিন্তু আলাদা কথা, দুইটা কিন্তু আলাদা কথা। ধরো আমাদের একটা তল, আমরা তলটা এইভাবে আঁকাই, এই হচ্ছে একটা তল, এই হচ্ছে একটা তল। এই তলটা গঠন করে এরকম দুইটা ভেক্টর হচ্ছে, এরকম দুইটা ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর। এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, ঠিক আছে? এই দুইটা ভেক্টর নিয়ে এই তলটা তৈরি হয়েছে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো এই তলের উপর লম্ব ভেক্টর কয়টা? অনেকগুলা, তাই না? চিন্তা করো, এটা একটা লম্ব ভেক্টর, তুমি যদি দৈর্ঘ্যটা আরেকটু বাড়াই দাও সেটাও কিন্তু লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর অসংখ্য, কিন্তু লম্ব একক ভেক্টর জাস্ট দুইটা। কারণ একক ভেক্টর কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। আর এই তলের লম্ব বরাবর দিক দুইটা, একটা বাইরের দিকে, একটা ভেতরের দিকে। তার মানে এই তলের লম্ব একক ভেক্টর কয়টা পাওয়া সম্ভব? দুইটা পাওয়া সম্ভব। আচ্ছা, এখন যে কোনো দিকে একক ভেক্টর বের করার জন্য আমাদের কি করতে হয়? ওই দিক বরাবর একটা ভেক্টর নিতে হয়, তারপর সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়। তো এই তলের লম্ব বরাবর একক ভেক্টর আমি যদি এটা চিন্তা করি, আমি প্রথমত যেটা করব, এই তলের লম্ব বরাবর একটা ভেক্টর নিব। এই তলের লম্ব বরাবর ভেক্টর আমরা কেমনে পাবো? একটা ভেক্টরকে আরেকটা দিয়ে ক্রস করে দিলেই হয়েছে, এ ক্রস বি। এখন এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলেই আমি এই তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর পাবো, তাই তো? উল্টা দিকে আরেকটা একক ভেক্টর পাওয়া যাবে। সেটা কেমনে নিব? এটাকে নেগেটিভ করে দিলেই হয়, এটাকে নেগেটিভ করে দিলেই হয়। তো এইটা তুমি যদি ইটা ক্যাপ চিন্তা করো, এই আকাশি কালারেরটা, এটাকে তুমি ইটা ক্যাপ চিন্তা করো, তো দুইটা একক ভেক্টর কেমনে পাবে? আগে একটা প্লাস মাইনাস দিয়ে দাও। ফর্মুলাটা বোঝা গেছে না? আমাকে বলো তো, ফর্মুলাটা তো বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তো এই ফর্মুলাটাই আমি এখানে লিখে দিয়েছি সুন্দর করে। এখান থেকে প্রতি বছর অনেকগুলা কোয়েশ্চেন আসে, প্রতি বছরই বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট সব যাবে। ওকে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। দুইটা ভেক্টর দিয়ে একটা তল তৈরি করা যায়। তুমি জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো, এই যে দুইটা ভেক্টর চিন্তা করো, ধরো এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর দিয়ে যাবে এরকম একটা মাত্র তলই আছে, এরকম একটা মাত্র তলই আছে যেটা এই দুইটা ভেক্টর দিয়ে যাবে। আর এই দুইটা ভেক্টর চিন্তা করো, একটা মাত্র তলই আছে যেটা এই দুইটা ভেক্টর দিয়ে যাবে। তো এই তলের লম্ব বরাবর একক ভেক্টর কয়টা? দুইটা, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। ওই দুইটা কেমনে বের হবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়। এটা মূলত আগের ক্লাসের কনসেপ্ট, আমরা ক্রস প্রোডাক্টের কনসেপ্ট দেখছিলাম না? ওখান থেকে এটা চলে আসছে, ওখান থেকে এটা চলে আসছে। আমরা অঙ্কে যাচ্ছি, সবাই একটু তোলো।
সবাই একটু তোলো, দেখো কি বলছে। একটা এক্সাম্পল করাই তাহলে বুঝে যাবা। দুইটা ভেক্টর দেওয়া আছে, খেয়াল করছো? এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সমতল, দুইটা ভেক্টর দ্বারা একটা সমতল তৈরি করা যায়। সমতলের উপর একটি লম্ব একক ভেক্টর, তোমাকে একটা লম্ব একক ভেক্টর বের করতে বলছে, বুঝছো? একটা লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর আসলে দুইটা পাওয়া যায়, একটা তলের উপর লম্ব একক ভেক্টর দুইটা পাওয়া যায়। তো তোমাকে দুইটা বের করতে বল নাই, জাস্ট একটা বের করলেই হবে, একটা বের করলেই হবে। তো কি করবা, কি করবা? প্রথমত লম্ব বরাবর একটা ভেক্টর বের করবা, তারপর ওই ভেক্টরকে মান দিয়ে ভাগ করে দিবা। আর তোমরা তো ফর্মুলা বুঝেই, তাই তো? আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। আমার প্রথম কাজ কি হবে? তুমি ফার্স্ট এ ভেক্টর আর বি ভেক্টরটা একটু লিখে নিবা। ওকে, এ ভেক্টর আর বি ভেক্টর লিখে নিবা। তারপরের কাজ কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই ভেক্টরটা বের করা। এটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা এ আর বি দিয়ে যেই সমতলটা তৈরি হয় তার উপরে লম্ব। তুমি চাইলে বি ক্রস এও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলাম? হ্যাঁ, এটাই ফার্স্ট ম্যাথ। কোয়েশ্চেনটা তোলো তাড়াতাড়ি। দুইটা ভেক্টর দিয়ে একটা সমতল তৈরি করা যায়, ওই সমতলের উপর লম্ব একক ভেক্টর তোমাকে বের করতে বলছে। তোলা হয়েছে না? আচ্ছা, তো এ ক্রস বি করো তো, কি হবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমরা পরে দেখবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায়। তো নির্ণায়কটা বিস্তার করতে হবে। 2 - 6 - 3, 4 3 - 1, 4 3 - 1। এখন তুমি বিস্তার করবা, এই বরাবর বিস্তার করে দাও। এই বরাবর যদি বিস্তার করো কি পাবা বলো তো? আই ক্যাপ ইন্টু 6 + 9, তাই না? যে এই দুইটা গুণ করছো, তারপর সেখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছ। 6 - -9, তো 6 + 9 মাইনাস জে ক্যাপ ইন্টু -2 + 12, তাই তো? বলো তো, -2 + 12। এই যে 2 × 1 -1 -2 -4 × -3 মানে +12 হয়ে গেছে। তারপর প্লাস কে ক্যাপ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 - -24, তার মানে 6 + 24। তাহলে কি পাওয়া গেল বলো তো? 15 আই ক্যাপ প্লাস -10 জে ক্যাপ, -10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ। আমি কোন ভেক্টরটা পাইছি বলো তো? এমন একটা ভেক্টর যেটা এ বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব, তাই তো? এ বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব। এখন কি বলছে? লম্ব বরাবর একক ভেক্টর। তো লম্ব বরাবর একটা ভেক্টর পাইছো, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেই কি একক ভেক্টরটা পাওয়া যাবে। তুমি ডিরেক্ট ফর্মুলা জানো, তো আমি জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য এত প্যাচাল পারতেছি। তো আমাদের লম্ব বরাবর একক ভেক্টরটা কি হবে? আমাদের লম্ব বরাবর যেই ভেক্টরটা, সেটাকে তার মান দিয়ে ভাগ করে দিব, তার মান দিয়ে ভাগ করে দিব। তো তুমি যদি ভাগ করে দাও, যেটা হয় 15 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ ডিভাইডেড বাই √15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেট করো, √15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার 35 আসে, 35 আসে। তো 35কে 15কে তুমি যদি 35 দিয়ে ভাগ করো, যেটা হয় 3/7, 10কে 35 দিয়ে যদি ভাগ করো তাহলে কি 2/7 হওয়ার কথা, তাই না? -2/7, আর ওদিকে হচ্ছে 6/7, তাই না? 6/7। এটা একটা একক ভেক্টর যেটা এ আর বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব, বুঝছো তো? একটা একক ভেক্টর তোমাকে বের করতে বলছে। তুমি চাইলে কিন্তু আরেকটা একক ভেক্টর বের করতে পারতা, তাই না? আরেকটা একক ভেক্টর কি হইতো? জাস্ট এখানে মাইনাস দিয়ে দিলেই হয়। এটা একটা আনসার, যারা এটা অ্যান্সার করবা ওদেরটাও ঠিক আছে। যার আগে একটা মাইনাস দিয়ে দিবা, -3/7
i ক্যাপ মাইনাস 2/7 j ক্যাপ প্লাস 6/7 k ক্যাপ ওদেরটাও হবে, এটাও একটা একক ভেক্টর। এটা কেমনে পাইতা? তুমি যদি a ক্রস b না করে b ক্রস a করতা, b ক্রস a করতা, তারপর পুরো প্রসেসটা ফলো করতে, যেখানে কি হইতো b ক্রস a বাই মডুলাস অফ b ক্রস a, তাহলে এই আকাশী কালারের অ্যান্সারটা পাইতাম। ওকে, এটা জাস্ট নেগেটিভ, এটার জাস্ট নেগেটিভ। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? এখন আমাকে বলো তো, এই যে একক ভেক্টরটা পাইছো, দুইটা একক ভেক্টর, বা এই যে ভেক্টরটা পাইছো, এরা দুইজনেই কি a এর সাথেও লম্ব, b এর সাথেও লম্ব না? তাই না? এই যে ভেক্টরটা পাইছো, এই ভেক্টরটা কিন্তু a এর সাথেও লম্ব, b এর সাথেও লম্ব, অর্থাৎ তাদের দ্বারা গঠিত সমতলের উপর লম্ব। সেম ভাবে এই একক ভেক্টর দুইটাও কিন্তু a এর সাথেও লম্ব, b এর সাথেও লম্ব। ঠিক আছে? ওকে, আমরা পরেরটায় যাচ্ছি। বলো, পারবা না এটা? কে এর ক্যাপ দিব না, ভুলে দেই নাই। কোথায়? এখানে, এখানে ভুলে দেই নাই। এটা বলো, সবাই কি পারবা? পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? একটা নিলেই হয়। ইটা ক্যাপটা পজিটিভও নিতে পারো, নেগেটিভও নিতে পারো, একই কথা, একই কথা পারো। দেখো কি বলছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা তোলার দরকার নেই, তোমরা জাস্ট খেয়াল করো। দুইটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ভেক্টর দুইটির লম্ব একক ভেক্টর। এখানে কয়টা ভেক্টর বের করতে হবে আমাকে বলো তো? এটা হচ্ছে আমাদের এ ভেক্টর চিন্তা করি, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর চিন্তা করি। এই দুইটার উপর লম্ব একক ভেক্টর বের করতে বলছে। এখানে কিন্তু বলে নাই একটা লম্ব একক ভেক্টর বের করতে, এখানে বলছে লম্ব একক বের করতে, একক ভেক্টর বের করতে। তো এই দুইটার উপর লম্ব একক ভেক্টর দুইটা না? এখানে কিন্তু তোমাকে দুইটা ভেক্টরই বের করতে হবে, নাহলে ফুল মার্কস দিবে না, বুঝছো? তো এই দুইটা ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর কি হবে? ইটা ক্যাপ ইকুয়ালস টু প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড বাই মডুলাস অফ a ক্রস b। ঠিক আছে? বলো, বুঝছো? দুইটাই কিন্তু লিখতে হবে, তোমার কাজ কিন্তু কঠিন না। তুমি জাস্ট a ক্রস b বের করবা, এটার মান দিয়ে ভাগ করবা, তারপর আগে একটা প্লাস মাইনাস বসায় দিবা, তারপর আগে একটা প্লাস মাইনাস বসায় দিবা। ঠিক আছে? পরেরটা দেখো তো, একই টাইপের কতগুলো অঙ্ক যে আসছে। আগেরটা হোমওয়ার্ক। হ্যাঁ, দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এই ভেক্টর দেওয়ার উপর লম্ব ভেক্টর বের করতে বলছে। এবার কিন্তু একক ভেক্টর বলে নাই, কি করবা বলো তো? বলো, এ আর বি ভেক্টর দেওয়ার উপর লম্ব ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টর, আমি যদি একটু আঁকাই, তাদের দুইজনের উপর লম্ব এরকম একটা ভেক্টর বের করতে বলছে। তোমরা আমাকে বলো তো, এই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর কয়টা? এই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর, বুঝো কিন্তু, লম্ব ভেক্টর কয়টা? এই দুইটার উপর লম্ব ভেক্টর কয়টা? অসংখ্য কিন্তু। একক ভেক্টর দুইটা, এই দুইটার উপর লম্ব একক ভেক্টর দুইটা, বাট এক ভেক্টর লম্ব ভেক্টর কিন্তু অনেকগুলা। তুমি চিন্তা করো তো, এই তলের উপর লম্ব ভেক্টর কি অনেকগুলা না? একক ভেক্টর দুইটা, লম্ব একক ভেক্টর দুইটা। তো লম্ব ভেক্টর কিভাবে বের করা যায়? তুমি যদি a ক্রস b করো, তাইলে এমন একটা ভেক্টর পাবা যেটা এই দুইটার উপরেই লম্ব, এই দুইটার উপরেই লম্ব, তাই না? তাই তো। এবার এই a ক্রস b কে তুমি যদি যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করে দাও, যে কোনো ধ্রুবক, ধরো 2 দিয়ে গুণ করলা, 3 দিয়ে গুণ করলা, বা k দিয়ে গুণ করলা, k এর মান 0 না, এরকম যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দাও, তাহলে যে ভেক্টরটা পাবা সেটাও কিন্তু a আর b দুজনের উপরেই লম্ব, তাই না? তুমি সবচেয়ে সিম্পল কাজটা করবা, জাস্ট এটা করেই অ্যান্সার লিখে দিবা। বাট কেউ যদি এটা করে
সাথে একটা কে দিয়ে গুণ করে দেয়, সেক্ষেত্রেও তার অ্যান্সার কিন্তু ঠিক আছে। ও এমন একটা ভেক্টর বের করছে যেটা এ ভেক্টর আর বি ভেক্টরের উপর লম্ব। তো এমসিকিউর ক্ষেত্রে আসলে কিন্তু একটু সাবধান। এরকম হতেই পারে এ ক্রস বি দিয়ে এ নাম্বার অপশানে দিছে, বি নাম্বার অপশানে যেটা দিছে এ ক্রস বি কে আরো 2 দিয়ে গুণ করে দিল। ধরো এরকম, এটা দিয়ে এ ক্রস বি এর যেই মানটা সেটা হচ্ছে 1 নাম্বার অপশানে। তো পরীক্ষায় যদি দেয় তোমরা ম্যাক্সিমাম কি করবা, এই দুইটা ক্রস করে প্রথমেই অ্যান্সার দেখবে, এটা উত্তেজিত হয়ে এটা অ্যান্সার দিয়ে দিবা। এখন টিচার যদি বুদ্ধিমান হয়, একটু চালাক হয়, টিচার কিন্তু এরকম অপশন 2 নাম্বারে দিয়ে দিতেই পারে। এই যে ভেক্টরটা, এটাও কিন্তু এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। বুঝছো? বুঝো নাই? আবার বলতেছি সবাই এটা তো বুঝছো, এ আর বি এই দুইটা ভেক্টরের উপরে লম্ব এরকম ভেক্টর হচ্ছে এ ক্রস বি। এটা ক্রস প্রোডাক্টের ডেফিনেশন থেকেই। এখন এইটাকে তুমি যদি অন্য একটা স্কেলার দিয়ে গুণ করো, একটা ভেক্টরকে তুমি যদি স্কেলার দিয়ে গুণ করো, তাহলে কি কাহিনী হয়? ওই ভেক্টরটার ডিরেকশন কি চেঞ্জ হয়? তুমি চিন্তা করো তো, এটা হচ্ছে আমাদের এ ক্রস বি। এখন এই এ ক্রস বি ভেক্টরটাকে তুমি যদি একটা ধ্রুবক দিয়ে গুণ করো, তাহলে ওর ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় না, ওর ভ্যালু জাস্ট আপ ডাউন হয়, দৈর্ঘ্যটা লম্বা ছোট হয়। এটা ধরো ওই নতুন ভেক্টরটা তুমি এ ক্রস বি কে 2 দিয়ে গুণ করে দিছো, 2 ইন্টু এ ক্রস বি। এটাও কিন্তু এমন একটা ভেক্টর যেটা এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। বুঝছো? তো এটাও কিন্তু কারেক্ট আনসার, এটাও কিন্তু কারেক্ট আনসার। তোমাকে একটা বের করলেই হয়, রিটেনে আসলে তুমি জাস্ট প্রথমটা করে দিবা। বাট পরেরটা আমি শুধু শুধু প্যাচাইছি কেন? যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়, বুঝছো তো? সবাই বুঝছো? পরেরটায় যাচ্ছি, কিন্তু পরেরটায় যাচ্ছি। একই টাইপের অঙ্ক, জাস্ট ভেক্টরগুলো চেঞ্জ করে দিছে। দেখো কি বলছে, একই পুরাপুরি সেম হোমওয়ার্ক। আমি তোমাদের স্লাইডে বইয়ের সবগুলো অঙ্ক তুলে দিচ্ছি। তো একটা টাইপ তার রিলেটেড আমি 2-1টা করাই দিব, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। তো স্লাইড থেকেই হোমওয়ার্ক করলে সবচেয়ে বেস্ট হয়। এরপরও আমি তোমাদের বই থেকেও দাগাই দিব, অসুবিধা নেই, বই থেকেও দাগাই দিব। বলো, দেখো তো, এমন একটি ভেক্টর নির্ণয় করো যেটা এই ভেক্টর আর এই ভেক্টর দুইটার উপরে লম্ব। এটা করে দেই, অনেকেই চাচ্ছ করে দিতে, যদিও সবাই পারবে আমি জানি, তারপরও এমন একটা ভেক্টর বের করতে বলছে যেটা এই দুইটা ভেক্টরের উপর লম্ব। সবাই কোশ্চেন তোলো, কি করবা? জাস্ট এ ক্রস বি করে দিলেই হবে। এ ক্রস বি করলেই কি একটা ভেক্টর পাবা যেটা এ এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব, তাই না? বুঝছো? আগেরটা বুঝো নাই? আমি বলতেছি তোমাকে এমন একটা ভেক্টর বের করতে বলছে যেটা এটার উপরেও লম্ব, ওটার উপরেও লম্ব। তার মানে এ ক্রস বি করলেই তুমি এমন একটা ভেক্টর পাবা যেটা এই দুইজনের উপরেই লম্ব, তাই না? তাই তো? চলো এটা করো সবাই। নাম্বার দিয়ে জাস্ট এ আর বি ভেক্টরটা তোলো। এই দুইটা ক্রস করলে তুমি এমন একটা ভেক্টর পাবা যেটা এ ভেক্টরের উপরেও লম্ব, বি ভেক্টরের উপরেও লম্ব, তথা এ আর বি দিয়ে যেই সমতলটা তৈরি হয় তার উপরেও লম্ব, তাই না? এ আর বি দিয়ে যেই সমতলটা তৈরি হয় তার উপরেও লম্ব। আমি যদি একটু কালার করে দেই, এইবার চিন্তা করো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো এ ক্রস বি করলে এমন একটা ভেক্টর পাওয়া যাবে যেটা এ এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব, অর্থাৎ এরকম কিছু একটা। এই আকাশী কালারের ভেক্টরটা আমাদের এ এর উপরেও লম্ব, ও আসলে বি এর উপরেও লম্ব। 3Dটা 2D চিত্রে আঁকাচ্ছি তো, তোমরা আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এটার উপরেও লম্ব, এটার উপরেও লম্ব, ঠিক আছে? আচ্ছা, তো এ ক্রস বি যদি করো তাহলে কি পাওয়া গেল বলো তো? I cap into 1 minus 2 minus j cap into 1 minus j cap into minus 1, তাই না? -1 plus k cap into 2 plus 1। তাহলে কত হয় বলো তো? -I cap plus 2 j cap plus 3 k cap। সবার হয়েছে না এটা?
মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, ওকে। এখন এই ভেক্টরটা এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। তোমাকে কি বলছে? এমন একটা ভেক্টর বের করতে যেটা এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। এটাই আনসার, এটাই আনসার, তাই না? এখন কেউ যদি পণ্ডিতি করে এটাকে 2 দিয়ে গুণ করে দেয়, তাহলে নতুন আরেকটা ভেক্টর পাওয়া যাবে না? আমাকে বলো তো। ধরো আমি পণ্ডিতি করে 2 ইন্টু এ ক্রস বি এটা বের করলাম, এই যে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি থাকবে বলো তো? মাইনাস টুয়াইস আই ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। নতুন একটা ভেক্টর পাওয়া গেল। এইটা আর এ ক্রস বি এর ডিরেকশন সেম না? আমাকে বলো তো। এ ক্রস বি এর ডিরেকশন যেটা, আমাদের সবুজ যেই ভেক্টরটা, সেটাও কিন্তু একই দিকে। পার্থক্য কোথায়? জাস্ট দৈর্ঘ্যটা ডাবল হয়ে যাবে। তার মানে এই সবুজ ভেক্টরের দিকটাও এ আর বি এর সাথে লম্ব না? তাই তো। এখন চিন্তা করো, তুমি 2 না, যে কোনো একটা সংখ্যা, শূন্যবাদের যে কোনো সংখ্যা দিয়ে এই ভেক্টরটাকে গুণ করলে যেই ভেক্টরটা পাবা সেটাও কিন্তু এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ইনফাইনাইট। অসংখ্য অ্যান্সার হওয়া সম্ভব, অসংখ্য অ্যান্সার হওয়া সম্ভব। এবার বুঝছো সবাই? আমাকে বলো তো। তুমি এটা করলেই হবে, তুমি এটা করলেই হবে। বাট কেউ পণ্ডিতি করে যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করো শূন্যবাদে, তাহলেও সেটা হবে। এখন টিচার এখানে ট্রিক খাটাইতে পারে। একটা এমসিকিউ দিল, এইটা এমসিকিউর এ নাম্বারে অপশানে দিল এইটা, বি নাম্বারে অপশানে দিল এইটা, সিতে অন্য একটা দিল, আর ডিতে দিল এ ও বি। এ ও বি, আমি শিওর তোমরা বেশিরভাগ মানুষ শুধু এ দাগায় দিবা। শুধু এ কিন্তু অ্যান্সার না, এও অ্যান্সার, বিও অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার কি? ডি। নেগেটিভ দিয়ে গুণ করলেও হবে। নেগেটিভ দিয়ে গুণ করলে কি হবে? ডিরেকশনটা জাস্ট উল্টা যাবে না? বলো তো। তুমি এ ক্রস বি কে নেগেটিভ দিয়ে গুণ করলা, -1 দিয়ে গুণ করলা, তাহলে ডিরেকশন উল্টা হয়ে যাবে। এটাও কি এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব না? তাই তো, ওকে, ঠিক আছে। হোমওয়ার্ক, জাস্ট ভেক্টর দুইটা চেঞ্জ করে একই অঙ্ক কতবার দিছে দেখছো? পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। এটা কোয়েশ্চেন তোলো, সুন্দর একটা কোয়েশ্চেন, সুন্দর একটা কোয়েশ্চেন। ভাইয়া যদি বি ক্রস এ করি তাহলেও অ্যান্সার হবে। ভাইয়া যদি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দেই, হ্যাঁ তাহলেই তো। দেখো কোয়েশ্চেনটা পড়ো, সুন্দর একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন পড়তেই ভুল করে মানুষজন, তোমরা অনেকেই করছো, তোমরা অনেকেই করছো। আবার পড়ো তো। দুইটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর। কোয়েশ্চেনটা পড়ো। পি ভেক্টর আর কিউ ভেক্টর হলে দেখাও যে পি মাইনাস কিউ ভেক্টরটি পি এবং কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টরের সাথে লম্ব। কাহিনী বুঝছো? লম্ব ভেক্টরের সাথে লম্ব। ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, দুইটার সুন্দর একটা অ্যাপ্লিকেশন। আবার পড়ো কোয়েশ্চেনটা আমার সাথে। দুইটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর। তোমাকে বলছে দেখাইতে পি মাইনাস কিউ, এটাও একটা ভেক্টর পাওয়া যাবে। এই ভেক্টরটা, এই ভেক্টরটা পি আর কিউ দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর, ওটাও আরেকটা ভেক্টর, ওটার সাথে লম্ব। কাহিনী বুঝছো? পি মাইনাস কিউ ভেক্টরটা আর পি কিউ সমতলের উপর লম্ব একটা ভেক্টর, তারা দুইজন লম্ব, তারা দুইজন লম্ব। বুঝছো তো? তোমাকে প্রথমত দুইটা ভেক্টর বের করতে হবে। কি ভেক্টর? এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, আর হচ্ছে এই দুইটা দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর, ওই লম্ব ভেক্টরটা বাই করবা। তারপর দেখাবা পি মাইনাস কিউ ভেক্টর আর ওই লম্ব ভেক্টরটা লম্ব। তার মানে পি মাইনাস কিউ ভেক্টরটা আর ওই লম্ব ভেক্টরটা ডট প্রোডাক্ট করলে সেটা 0 হয়, সেটা 0 হয়। তোমরা কি ধরতে পারছো কিভাবে করতে হবে? তোমরা কি ধরতে পারছো কিভাবে করতে হবে? পি মাইনাস কিউ ভেক্টরটা পি ক্রস কিউ ভেক্টর, ওটার উপরে লম্ব, ওটার উপরে লম্ব। তোমাকে এটা দেখাইতে হবে, এটা তোমাকে দেখাইতে হবে। খেয়াল করো, পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া আছে। তোমার প্রথম কাজ হচ্ছে পি মাইনাস কিউ ভেক্টরটা বের করে ফেলা। তুমি বের করতে পারবা না? আমাকে বলো। তাই তো, পি মাইনাস কিউ ভেক্টরটা এটা।
তারপর বলছে এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর। তো এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত যেই সমতল তার উপর লম্ব ভেক্টর কেমনে বের করে? তুমি জাস্ট একটাকে আরেকটা দিয়ে ক্রস করলেই হয়। এটাও একটা ভেক্টর হবে। তোমাকে কি দেখাইতে বলছে? এই দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে লম্ব না? বলো, সবাই কোয়েশ্চেন বুঝছো? তোমাকে বলছে এই দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে লম্ব। এটা সবাই পারবা আমি জানি, এরপর আমি করে দিচ্ছি। যারা পারবা আমার সাথে সাথে করো, যারা পারবা আমার সাথে সাথে করো, আর আমি করে দিচ্ছি। দেখো, পি মাইনাস কিউ ভেক্টর কি হবে? 0 i cap -3 প্লাস 2, তো মাইনাস জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ কত হয়? মাইনাস জে ক্যাপ। পি মাইনাস কিউ ভেক্টরটা বের করে ফেলছে। এখন তোমাকে পি ক্রস কিউ এই ভেক্টরটা বের করতে হবে। পি ক্রস কিউ তুমি একটু বাংলায় লিখে নিবা। পি এবং কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর হচ্ছে এইটা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে করো তো কি হয়? 3 - 3 4, 3 - 2 4। তোমরা নিজেরা করো, আমি আর কথা বলতেছি না এখন। সবার কি এটা আসছে? তুমি পি মাইনাস কিউ ভেক্টরটাও বের করে ফেলছো, পি ক্রস কিউ ভেক্টরটাও বের করে ফেলছো। এখন তোমাকে দেখাইতে হবে এই দুইটা লম্ব। এই দুইটা লম্ব কেমনে দেখাবা? এই দুইটা ডট গুণ শূন্য দেখালেই হয়ে যাবে। তো পি মাইনাস কিউ ডট কি হবে? আই ক্যাপের সহগ দুইটা গুণ 0 × -4, জে ক্যাপের সহগ দুইটা গুণ, জে ক্যাপের সহগ -1 × 0, কে ক্যাপের সহগ দুইটা গুণ 0 × 3। কি চলে আসছে? 0। সুতরাং পি মাইনাস কিউ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার, এটা মানে হচ্ছে লম্ব চিহ্ন, পারপেন্ডিকুলার টু পি ক্রস কিউ। তুমি বাংলায় লিখে দিবা। কেতাব স্যারের বই থেকে প্র্যাকটিস করলে ইনাফ হবে? হ্যাঁ, ইনাফ হবে। এর পরেরটা, এটা বুয়েটে আসছে 10 নাম্বারের জন্য, এটা বুয়েটে আসছে 10 নাম্বারের জন্য। কোয়েশ্চেনটা পড়ো। একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? ভেক্টরের মান আর দিক দিয়ে, তাই না? আমাকে বলো তো। একটা ভেক্টরকে দুইটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, তার মান আর দিক দিয়ে। মান তো একটা সংখ্যা, ভেক্টরের ক্ষেত্রে দিক কি? একক ভেক্টর না, তাই তো? তো আমি যদি তোমাকে বলি কোন একটা ভেক্টরের মান হচ্ছে 5 আর তার দিকে যেই একক ভেক্টরটা সেটা হচ্ছে ইটা, তাহলে ওই ভেক্টরটা কি হবে? 5 ইটা না? মান আর দিক গুণ করে দিলেই হয়। তোলো এবার কোশ্চেনটা, আর একটু চিন্তা করো কিভাবে করবা। একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য দুইটা জিনিসের দরকার হয়, মান আর দিক। মান একটা সংখ্যা, আর দিক ভেক্টরে একক ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। একটা দিকে একটা নির্দিষ্ট একক ভেক্টরই হয়, তাই তো? তখন আমি যদি কোনো একটা ভেক্টরের মান বলে দিই এবং ওই ভেক্টরটার দিকের একক ভেক্টরটা বলে দিই, তাহলে মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলেই ভেক্টরটা পাওয়া সম্ভব, তাই তো? ওকে, কোয়েশ্চেন তোলা হইছে? কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিউ ম্যাথে অ্যাপ্রোচ করে এমনিই পারবা। দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের উপর একটা লম্ব ভেক্টর নির্ণয় করো
যার মান হচ্ছে 5 একক, যার মান হচ্ছে 5 একক। কোয়েশ্চেনটা ধরা গেছে? আমাকে বলো তো, কোয়েশ্চেনটা কি ধরা গেছে? এন্ড পারবা কে কে? সবাই পারার কথা। যদি না পারো তাহলে তুমি মনোযোগ দাও না ঠিক মতো ক্লাসে। এই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর বের করতে বলছে যার মান হচ্ছে 5। তার মানে ওই যে লম্ব ভেক্টরটা তার মান দেওয়া আছে 5, তাই না? তার মান দেওয়া আছে 5 এবং তার দিকটা বের করতে পারলেই হয়েছে। তো এই দুইটা ভেক্টরের উপর দিক ভেক্টর বা একক ভেক্টর বের করা শিখাইছে না? a ক্রস b বের করে তার মান দিয়ে ভাগ করে দিলেই হবে। বুঝতে পারলাম? এটার অ্যান্সার কয়টা হবে বলো তো? এটার অ্যান্সার কয়টা হবে? এটার অ্যান্সার কয়টা হবে? দুইটা অ্যান্সার হবে, তাই না? একটা উপরের দিকে, একটা নিচের দিকে, তাই তো? দুইটা অ্যান্সার হবে। তো আমার সাথে সাথে করো, আমার সাথে সাথে করো। a ক্রস b, আমার প্রথম কাজ হচ্ছে যেই ভেক্টরটা তার দিকে একক ভেক্টরটা আমি বের করে ফেলবো। তো a ক্রস b যদি করো i j k, 2 1 -3 1 -2 k k। এগুলো চাইলে কিন্তু ক্যালকুলেটর দিয়েও করে ফেলা যায়। এটার অ্যান্সার কত আসছে বলো তো আমাকে? -5 i ক্যাপ, আমি ডিরেক্টলি অ্যান্সার লিখে দিচ্ছি। -5 i ক্যাপ -5 j ক্যাপ -5 k ক্যাপ। এই ভেক্টরের মান কিন্তু 5 না, তুমি খেয়াল করে দেখো, এটার মান কিন্তু 5 না। তো এই বরাবর একক ভেক্টর কি হবে? এই বরাবর একক ভেক্টর কি হবে? a ক্রস b কে তুমি a ক্রস b এর মান দিয়ে ভাগ করে দিবা, a ক্রস b এর মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে যেটা হয়, একটা মাইনাস চাইলে কমন নিয়ে নিতে পারো, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর নিচে হয় √5 স্কয়ার, √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5√3। এটা কি? a আর b ভেক্টরের লম্ব দিক বরাবর একক ভেক্টর। এখন তোমাকে এমন একটা ভেক্টর বের করতে হবে যার দিক হচ্ছে এটা বরাবর, তার মান হচ্ছে কি 5। তো আমাদের ওই ভেক্টরটা, আমাদের যে অ্যান্সার ভেক্টর যেটা বের করতে বলছে, সেটা কি হবে? 5 ইন্টু ইটা ক্যাপ। তাহলে কত হয় বলো তো? মাইনাস নিচে √3, 5 5 কাটা, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা একটা অ্যান্সার আসছে। এই মাইনাসের আগে আরেকটা মাইনাস বসায় দিবা, অর্থাৎ এখানে একটা প্লাস দিলে অন্য আরেকটা অ্যান্সার আসবে। বুঝছো? এটাও একটা অ্যান্সার, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডিভাইডেড বাই √3, এটাও একটা অ্যান্সার। যে কোনো একটা বের করলেই হবে, কারণ তোমাকে কি একটা মাত্র বের করতে বলছে। যদি একটা না বলতো তাহলে কি দুইটা বের করতে। 1 হবে কোথায়? ও কি রে ভাই, কে ক্যাপের জায়গায় 1 হবে। বলো সবাই বুঝছো? আমরা এখন পরের টপিকে চলে যাব। আমরা এখন, ভাইয়া এইটা লম্ব একক ভেক্টর নয় তো, তোমার কথাটা বুঝি নাই। 5i ক্যাপ 5j ক্যাপ 5k ক্যাপ, সবাই বুঝছো না? বলো সবাই বুঝছো তো? ওকে, আমরা এখন পরের টপিকে চলে যাচ্ছি, ক্ষেত্রফল আর ক্রস গুণ। ক্ষেত্রফল আর ক্রস গুণ। তোমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা পড়ে আসছো উচ্চতর গণিতে? ও উচ্চতর, এটা তো উচ্চতর গণিতই। তোমরা সামান্তরিকের ক্ষেত্রফল পড়ে আসছো, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল পড়ে আসছো, রম্বসের ক্ষেত্রফল পড়ে আসছো। একটা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল আমাকে বলো তো? একটা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? ভূমি ইনটু উচ্চতা, মনে পড়ে? একটা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল ভূমি ইনটু উচ্চতা, তাই না? এটার ভূমি যদি তুমি ধরো a, বেজ ইনটু হাইট, এটার ভূমি ধরলাম a আর উচ্চতা ধরলাম h। তাহলে এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? এই সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা ছিল, তাই তো? বেজ ইনটু
ইন্টু হাইট। AH, তাই না? আচ্ছা, এখন এই সামান্তরিকটার দুটা সন্নিহিত বাহু আমি বলে দিলাম, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, আর একটা হচ্ছে বি ভেক্টর। এই সামান্তরিকের দুটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমি বলে দিলাম, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এই সামান্তরিকের ক্ষেত্রফল আমি ভেক্টরের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? তাদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা, তাদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা। তো আমাদের এরিয়া ইকুয়ালস টু ভূমি ইন্টু উচ্চতা। এটা এ ভেক্টর, তার মানে ভূমি কতটুকু? এ ভেক্টরের দৈর্ঘ্য, এ ভেক্টরের দৈর্ঘ্য। তো এ ভেক্টরের দৈর্ঘ্যটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম ইন্টু এইচ। এখন আমি চেষ্টা করব এই এইচটাকে বি ভেক্টরটা দিয়ে প্রকাশ করতে, বি ভেক্টরটা দিয়ে প্রকাশ করতে। প্রকাশ কি করা যায় আমাকে বলো তো? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, ছোট্ট সমকোণী ত্রিভুজে তুমি যদি সাইন থিটার ভ্যালু নাও তাহলে সেটা কত হয়? পাশে লিখি, এখানে না লিখে এখানে লিখি। এই সমকোণী ত্রিভুজটায় তুমি যদি সাইন থিটার ভ্যালু নাও সেটা হচ্ছে সাগরে লবণ অতি। তো এইচ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে বি এর দৈর্ঘ্য। তার মানে আমাদের এইচ এটা কি আসলো? বি সাইন থিটা, তাই না? বি সাইন থিটা। এখন এইচ এর ভ্যালুটা তুমি এখানে বসায় দাও, তাহলে কি পড়ে থাকে বলো তো? এ বি সাইন থিটা। এখন এটা কি পরিচিত লাগতেছে আমাকে বলো তো? এটা পরিচিত লাগতেছে না? এটা আসলে কি? এ ক্রস বি করলে যেই ভেক্টরটা পাও তার মান না, তাই তো? তার মানে একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি? এ ক্রস বি করলে যেই ভেক্টরটা পাবে তার মান, এ ক্রস বি করলে যেই ভেক্টরটা পাবা তার মান। ঠিক আছে, বলো সবাই কি বুঝলাম? ঠিক আছে, এবার সামান্তরিক গেল, সামান্তরিক গেল। আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। বলো তো, জাস্ট এখান থেকে আমাকে বলো, এখান থেকে আমাকে বলো তো, এ আর বি দুইটা সন্নিহিত বাহু হলে যেই ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজটা দেখতে কেমন? সেই ত্রিভুজটা দেখতে এরকম না? এই সামান্তরিকের যে অর্ধেকটা সেটাই তো ত্রিভুজটা, এই যে এতটুকু না? তাই তো, এ আর বি দুইটা সন্নিহিত বাহু হলে যে ত্রিভুজটা, সেটা ত্রিভুজটা দেখতে হবে এরকম। এখন তোমরা পড়ে আসছো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করবে, মনে পড়ে? সামান্তরিকের এটা কিন্তু একটা কর্ণ, সেই কর্ণ ত্রিভুজ সামান্তরিকটাকে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে ফেলবে। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি। তোমরা চাইলে স্ক্র্যাচ থেকেও প্রমাণ করতে পারো, মানে একদম গোড়া থেকে। কিভাবে? সামান্তরিকের ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? এখান থেকে চিন্তা করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হাফটা জাস্ট এক্সট্রা চলে আসছে, এটা এখানে চলে আসছে। বুঝাতে পারলাম? বলো, বুঝাতে পারলাম তো? আচ্ছা, এইবার আমরা অন্য কিছু একটা দেখব। ত্রিভুজের ক্ষেত্রফল সবাই বুঝছো তো? ত্রিভুজের ক্ষেত্রফল সবাই বুঝছো তো? ত্রিভুজের ক্ষেত্রফল আশা করি সবাই বুঝছো। এখন একটা সামান্তরিকের দুইটা কর্ণের যেই ভেক্টর সেটা আমরা বলে দিলাম। একটা সামান্তরিকের দুইটা কর্ণ আছে না, ওই দুইটা কর্ণকে আমরা দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। বুঝছো? একটা সামান্তরিকের দুইটা কর্ণকে দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণ সামান্তরিককে চারটা ত্রিভুজে ভাগ করে ফেলছে না? তাই তো, চারটা ত্রিভুজে ভাগ করে ফেলছে। এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান না?
ছোট ক্লাসে উপপাদ্য পড়ে আসছিল, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো আমি কোনোভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে না, 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে না? বলো তো, আমি কোনোভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, তাই তো? তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, ওই যে ওই পাশটা, যে এটার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে ফেলবো। আচ্ছা, ছোট ক্লাসে আরেকটা জিনিস পড়ে আসছো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই এতটুকু কর্ণ কি হবে বলো তো? পুরা কর্ণটার অর্ধেক না? তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, হাফ অফ পি ভেক্টর বা পি ভেক্টর বাই 2 বা পি ভেক্টর বাই 2। সেম ভাবে আমাদের এতটুকু, এটা পুরা ভেক্টরটার অর্ধেক, কিউ ভেক্টরটার অর্ধেক, তার মানে কিউ ভেক্টর ডিভাইডেড বাই 2। কিউ ভেক্টর ডিভাইডেড বাই 2, সবাই কি বুঝতে পারলাম? তাই তো। এখন এইটা আসলে কি? ওই দুইটা ভেক্টর একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটা না? একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটা, তাই তো? একটা ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করা থাকলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? আমাদের এটা হবে হাফ অফ এই দুইটার ক্রস গুণফল, তার মান, তাই না? এই যে এখান থেকেই দেখে আসছি, বুঝাতে পারলাম? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ অফ তার সন্নিহিত বাহু দুইটা, যেই দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করছে, p/2 ক্রস q/2, সেই ভেক্টরটার মান। এখন নিচের দুইটা 2 বাইরে নিয়ে আসো, তাহলে কত হয় বলো তো? 1/8 p ক্রস q। এটা কার ক্ষেত্রফল আসছে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আর সামান্তরিকের ক্ষেত্রফল কি? 4টার সমান, তাই না? 4টার সমান, এবং 4টা ক্ষেত্রফলই সমান। এখানে যে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে সবার ক্ষেত্রফল সমান। সুতরাং আমাদের এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয় বলো তো? বলো, সবাই বুঝছি? তার মানে ফর্মুলাটা কি দাঁড়ালো? একটা সামান্তরিকের দুইটা কর্ণ যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর হয়, তাহলে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল কি? হাফ অফ পি ক্রস কিউ। সবাই বুঝছো তো? সবকিছু বুঝছো না? সুন্দর করে এই ফর্মুলাগুলো আমি পরের পেজে লিখে দিছি। এটা তো সামান্তরিকের ক্ষেত্রে দেখলাম। সামান্তরিক, রম্বস, বর্গ, আয়ত সবগুলাই কি সামান্তরিক না? তার মানে সবার ক্ষেত্রেই এই ফর্মুলাটা খাটবে। ওকে, ঠিক আছে। জাস্ট ফর্মুলাগুলো সুন্দর করে লিখে দিয়েছি, তোমাদের লেখার দরকার নেই। এই যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল ভেক্টর এ আর বি হলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি। আর কর্ণ যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে, হাফ অফ মডুলাস অফ পি ক্রস কিউ। আর ত্রিভুজের ক্ষেত্রে সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকলে তার অর্ধেক। আর আয়তেরটা দেওয়া আছে, এটা তো সামান্তরিক, এটা হুদাই দেওয়া আছে, এক্সট্রা করে দেওয়া আছে, এক্সট্রা বার্ডেন। বলো, সবাই বুঝছো? এখন আমরা অঙ্কে যাব। রম্বসের ক্ষেত্রে একই কথা, কারণ সামান্তরিক একটা রম্বস না, মানে রম্বস একটা সামান্তরিক না? সকল রম্বসই তো সামান্তরিক। তো সামান্তরিকের যেই ফর্মুলা, এটা রম্বসের ক্ষেত্রেও খাটবে। আমরা একটা অঙ্কে রম্বস দেখব। এখানে থিটার কোনো ইফেক্ট নাই। কোয়েশ্চেনটা পড়ো, খুবই সহজ কোয়েশ্চেন, কিন্তু অনেক জায়গায় আসছে। কি বলছে? দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। ওকে, এই দুইটা ভেক্টর একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে তোমাকে সামান্তরিকের ক্ষেত্রফল। রম্বসের একটা অঙ্ক করবো আমরা একটু পরে। তাহলে বলো তো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? তোমার প্রথম টাস্ক কি? এ ক্রস বি বের করা না? এ ক্রস বি যেই ভেক্টরটা, তার মানটাই কি? তার মানটাই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। তো এ ক্রস বি বের করো সবাই তাড়াতাড়ি। কোয়েশ্চেনটা তোলে তাড়াতাড়ি এ ক্রস বি এর ভ্যালুটা বের করো। থিটার পরিচয় হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাই তোলা হইছে।
তোমার সাথে সাথে লিখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 4 3 0 -2 0 কে। একটু সাবধান, বুঝছো? এখানে কিন্তু কোনো কে ক্যাপ নাই, আই জে। একটু চোখ খুলে দেখবা আই ক্যাপ কোনটা জে ক্যাপ কোনটা, এগুলো কিন্তু আগে পরে দিতে পারে। ফর এক্সাম্পল আমি 5 কে ক্যাপটা আগে দিয়ে দিলাম, জে ক্যাপটা পরে দিলাম। অনেকেই কিন্তু ভুল করবা। ধরো একটা ভেক্টরকে আমি জাস্ট এভাবে প্রকাশ করলাম, 3 জে ক্যাপটা ফার্স্টে দিয়ে দিলাম। জে ক্যাপ আর আই ক্যাপ তো দেখতে এরকমই, এগুলো হচ্ছে বদমাইশি করা। যদি এরকম করা কখনোই ঠিক না, কখনোই ঠিক না। এরপরেও করে দেয় আর কি, কনসেপ্ট ক্লিয়ার থাকা সত্ত্বেও জাস্ট চোখের দেখার জন্য তুমি ভুল করে ফেলবা। আই ক্যাপটা কিন্তু পরে দেওয়া, ওকে? তো এগুলো যাতে না হয়, এগুলো যাতে না হয়, তাহলে ক্রস প্রোডাক্ট করো, কি হয়? আই ক্যাপ ইন্টু 3 5 15 -0 মাইনাস জে ক্যাপ ইন্টু 4 5 20 -0 প্লাস কে ক্যাপ ইন্টু 0 প্লাস 6। তাহলে কত হয়? 15 আই ক্যাপ -20 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এটা কি আসছে? এ ক্রস বি আসছে। এখন সামান্তরিকের ক্ষেত্রফল কি? এটার মান, এই ভেক্টরটার মান। তুমি বাংলা একটু লিখবা, সামান্তরিকের ক্ষেত্রফল √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। দেখো তো এটা কত হয়, দেখো তো কত হয়? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 661। √661। এতটুকু লিখলে কি হবে? একক লিখতে হবে। ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক বা স্কোয়ার ইউনিট, এটা তোমাকে লিখতে হবে, এটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, সবাই পারছো, সুন্দর, সবাই পারছো, সুন্দর। পরেরটায় যাচ্ছি। ভাইয়া এখানে বি ক্রস এ করলে কি ভুল হতো না? বি ক্রস এ, তুমি আসলে অ্যান্সারটা কি বলো তো? ক্ষেত্রফলটা আসলে কি? এ বি সাইন থিটা না? এটাই কিন্তু দেখে আসছিলাম, এ বি সাইন থিটা। এটাই এ ক্রস বি করলে যে ভেক্টরটা হয় তার মান। এখন এ ক্রস বি করলে যে ভেক্টরটা হয় তার মান এ বি সাইন থিটা, আবার বি ক্রস এ করলে যে ভেক্টরটা হয় তার মানও কিন্তু সেম, এ বি সাইন থিটাই, জাস্ট ডিরেকশনটা উল্টায় যাবে। দুটাই তুমি আগে পরে করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলো এইটা পারবা না? আমাকে কি করাই দিতে হবে? এবার কি দেওয়া আছে? সামান্তরিকের কর্ণ দুইটা দেওয়া আছে, সামান্তরিকের কর্ণ দুইটা দেওয়া আছে। তুমি কি পারতা? বলো তো ক্ষেত্রফল কি হবে? হাফ অফ মডুলাস অফ, এইটা ধরো পি ভেক্টর, এইটা ধরো কিউ ভেক্টর। কোশ্চেন তোলার দরকার নাই, জাস্ট বোঝো। ধরো কিউ ভেক্টর, পি ক্রস কিউ করে যেই ভেক্টরটা পাইতা তার মান নিবা, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবা, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, এবার আমি হুদাকামে একটু পেঁচাবো। সবাই আমার দিকে একটু মনোযোগ দাও। সবাই আমার দিকে একটু মনোযোগ দাও। একটা সামান্তরিক আঁকালাম। সামান্তরিকের দুইটা কর্ণ আমি তোমাকে বলে দিয়েছি, সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে এই বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন আমি তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিছি। একটা ভেক্টর হচ্ছে এই প্রথম কর্ণ, সাদা ভেক্টরটা হচ্ছে এটা পুরাটা, দেখছো? সাদা ভেক্টরটা হচ্ছে পুরাটা। আরেকটা ভেক্টর দিলাম, সেটাও সাদা ভেক্টর, সেটা হচ্ছে এতটুকু, এটা দিলাম কিউ ভেক্টর, এটা হচ্ছে এক্সট্রা। বলো এটার ক্ষেত্রফল কি হবে? ফর্মুলাটা বলো। এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? এই সামান্তরিকের দুইটা কর্ণ আমি চিত্র আঁকায় দেখাইছি, দুইটা কর্ণ ও বিন্দুতে ছেদ করে। আমি তোমাকে এই বড় কর্ণটা যেই ভেক্টর নির্দেশ করে সেটা হচ্ছে পি ভেক্টর। এতটুকু, এটা কিন্তু পুরা কর্ণ না, কর্ণটার অর্ধেক। এতটুকু যেটা নির্দেশ করে সেটা কি? কিউ ভেক্টর প্রকাশ করলো। তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? হাফ অফ পি ক্রস টুয়াইস কিউ, তাই না? এটা যদি কিউ হয় পুরা কর্ণটা কি? টুয়াইস কিউ। তো হাফ অফ পি ক্রস টুয়াইস কিউ, তো হাফ আর টু কাটা যাবে। এটার অ্যান্সার কি? পি ক্রস কিউ। এটার
বুঝতে পারলাম কেমনে আসছে? সামান্তরিকের ক্ষেত্রফল কি? হাফ অফ কর্ণ দুইটার ক্রস গুণফল তার মান। তো একটা কর্ণ হচ্ছে পি, একটা কর্ণ হচ্ছে পি, তার সাথে তুমি কি করবা? দ্বিতীয় কর্ণটার অর্ধেক হচ্ছে কিউ, তার মানে পুরাটা কত? টুয়াইস কিউ। 2 দিয়ে গুণ করলেই কি আমাদের দৈর্ঘ্যটা ডাবল হয়ে যাবে না? বলো তো, দৈর্ঘ্যটা ডাবল হয়ে যাবে, তার মানে পুরা কর্ণটা হয়ে যাবে। এই হাফ আর টু কাটা যাবে, পি ক্রস কিউ। তো এরকম দিতে পারে, ঘাবড়ায়ও না। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেমনে ঘুরায় পেঁচায় দেখ, তুমি কখনোই ঘাবড়াবে না, তুমি কখনোই ঘাবড়াবে না। পরেরটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন পড়ো। যারা রম্বসের কাহিনী বলতেছে না, এই হচ্ছে সেই রম্বস। কি বলছে? একটা সামান্তরিকের কর্ণদ্বয় দুইটা ভেক্টর দ্বারা সূচিত। দেখাও যে সামান্তরিকটা একটা রম্বস, এবং তার ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করার ফর্মুলা সেম। এখন রম্বসের কি প্রপার্টি বলো তো? কোয়েশ্চেন তোলো, তারপর আমাকে বলো রম্বসের প্রপার্টি কি? রম্বসের 4টা বাহু সমান, তাই না? রম্বসের 4টা বাহু সমান, তো এখানে তো কর্ণ দেওয়া আছে, এখান থেকে তো এভাবে প্রমাণ করা সম্ভব না। রম্বসের আর কি প্রপার্টি যেটা দিয়ে তুমি প্রমাণ করতে পারবা যে এটা একটা রম্বস? রম্বসের কর্ণ দুইটা তাদেরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মনে পড়ে? রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে রম্বসের কর্ণ দুইটা লম্ব, তাই না? তার মানে আমি যদি দেখাইতে পারি কোনো একটা সামান্তরিকের দুইটা কর্ণ লম্ব, তাইলে ওইটা একটা রম্বস, তাই না? আমি যদি কোনোভাবে দেখাইতে পারি একটা সামান্তরিকের দুইটা কর্ণ পরস্পর লম্ব, তাইলে ওইটা রম্বস না? তাই তো। এখন দুইটা কর্ণের ভেক্টর কিন্তু দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এরাই কি দুইটা কর্ণ না? তাই তো। এই দুইটা লম্ব দেখাইতে পারলেই হয়েছে। তো এই দুইটা লম্ব কেমনে দেখাবো? দুইটা ভেক্টর লম্ব কেমনে দেখাবো? তাদের ডট গুণফল 0 দেখাইতে পারলেই হয়েছে, তাই না? বলো তো, এর চেয়ে সহজ অঙ্ক কি হয়? তাই না? তো আমি কোনোভাবে দেখাবো যেই সামান্তরিকটা তার কর্ণ দুইটা পরস্পর লম্ব, দুইটা ভেক্টর লম্ব দেখানোর উপায় তাদের ডট গুণফল 0। ডট যদি করো তাহলে কত হয় বলো তো? আমি একটু বিস্তারিত লিখে করাই। 3i cap - 4j cap। তোমরা কিন্তু বোর্ড পরীক্ষা আসলে এভাবে বিস্তারিত লিখে করবা, বুঝছো? ডিরেক্ট ডট দিতে চাই না, যে 3-এর সাথে 2 ডিরেক্ট গুণ করবা, ওটা না। এটা লিখে তারপর করতে হবে, ভদ্রতা বজায় রেখে তারপর করবা খাতার মধ্যে, ঠিক আছে? টিচাররা তো তোমাদের খাতা দেখবে, তাই না? টিচারদের তো বুঝাইতে হবে, বুঝতে পারতে হবে যে তুমি এভাবে করছো। 3 × 2 - 4 × 3 - 1 × -6, তাহলে কত হয়? 3 × 6, 6 - 12, 12 + 6 হয় 0। তো এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের লম্ব, সুতরাং এইটা একটা রম্বস। তুমি বাংলায় লিখে দিলা এটা একটা রম্বস। তো এই রম্বসটার ক্ষেত্রফল কি হবে আমাকে বলো তো? রম্বসটা একটা সামান্তরিক, তো সামান্তরিকের যেই ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো এই রম্বসটার যেই এরিয়া, হাফ অফ মডুলাস অফ পি ক্রস কিউ, পি তো না, এখানে এ ক্রস পি। বলো বাকিটুকু কি পারবা? আমাকে সবাই বলো বাকিটুকু কি পারবা? √1274 আসে। ক্রস কেন করবা? দুইটা ভেক্টর লম্ব কেমনে দেখায়? ডট প্রোডাক্ট 0, ঠিক আছে? বলো, এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখাবো পরে, ক্লাস শেষ হোক। এখন এই প্রসেসে সবাই পারবা কিনা আমাকে বলো তো? এই প্রসেসে হোমওয়ার্ক। এখন এটা করার খুবই সুন্দর আরেকটা প্রসেস আছে,
বলো কিভাবে আমি ক্রস প্রোডাক্ট ছাড়াই এটার ক্ষেত্রফল বের করতে পারবো? আমি ক্রস প্রোডাক্ট ছাড়াই এটার ক্ষেত্রফল বের করতে পারবো। দেখি কয়জন পারো, একটু চিন্তা করো। ক্রস প্রোডাক্ট ছাড়াই এটার ক্ষেত্রফল কেমনে বের করবো? একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া, আমি তোমাকে বললাম ক্রস প্রোডাক্ট ছাড়াই এই রম্বসটার ক্ষেত্রফল বের করতে। ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। রম্বস যেহেতু একটা সামান্তরিকের কর্ণ দুইটা দেওয়া থাকলে ক্রস প্রোডাক্ট করে খুব ইজিলি সেটা করে ফেলা যায়, তাই না? এ ভেক্টর বি ভেক্টর ক্রস প্রোডাক্ট ছাড়া কিভাবে করব? কেউ পারতেছে না। পিথাগোরাস দিয়ে করবা? পিথাগোরাস দিয়ে কি করবা? হ্যাঁ, তুহিন, তোমরা ছোট ক্লাসে এরকম পড়ছো না? রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ দুটার গুণফল, মনে পড়ে? রম্বসের এরিয়া হাফ ইন্টু কর্ণ দুইটার দৈর্ঘ্যের গুণফল। 9-10-এ পরিমিতি বলে একটা চ্যাপ্টার ছিল, ওখানে পড়ে আসছো, তাই না? তাই তো এ আর বি দুটা ভেক্টর দেওয়া আছে, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটাই কি দৈর্ঘ্য না? বলো তো, এ ভেক্টরের যেই মান সেটাই তো তার দৈর্ঘ্য, বি ভেক্টরের যেই মান সেটাই তার দৈর্ঘ্য। এতটুকু করলেই হয়ে যায়। সুন্দর না? হ্যাঁ, এখন এটা আসছে কিভাবে? এটা আসলে আরো সহজ। তুমি চিন্তা করো তো, এ ক্রস বি এই ভেক্টরটার মান ক্রস প্রোডাক্ট করছে, তার মান কি? এ বি সাইন থিটা না? থিটাটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন এটা যদি রম্বস হয় তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এ ক্রস বি এর মান কি চলে আসলো? এ বি, তাই তো? ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এই যে বি। তো ক্রস প্রোডাক্ট ছাড়াও তুমি এটা করতে পারবা। সবাই কি বুঝছি? বলো, বুঝলাম তো? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। বইটা আসছে কিন্তু 10 নম্বরের জন্য, তোমরা সবাই পারবা এটা। কোয়েশ্চেনটা পড়ে দেখো তো পারো কিনা। একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, ভেক্টর পদ্ধতিতে, মানে ভেক্টরের মাধ্যমে তিনটা শীর্ষ দেওয়া আছে। তিনটা শীর্ষ থেকে তুমি কিন্তু চাইলে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারো, তাই না? তিনটা বাহুর দৈর্ঘ্য যদি বের হয়ে যায়, তারপর সেখান থেকে ছোট ক্লাসে একটা ফর্মুলা ছিল না, √s × s - a × s - b × s - c, ওই ফর্মুলা দিয়েও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। এবার তোমাকে বলছে ভেক্টর পদ্ধতিতে, তার মানে ভেক্টরের অপারেশনের মাধ্যমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তোমরা কি পারবা? পারা উচিত, পড়াইছে, মানে রিলেটেড কনসেপ্ট পড়াইছে। জাস্ট দুইটা কম্বাইন করবা। বলো তো, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে 1 2 3, এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা। শীর্ষবিন্দু না দিয়ে কিন্তু অবস্থান ভেক্টরও দেওয়া থাকতে পারতো। বলে দিল এ বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এটা যেই কথা, এ বিন্দুর স্থানাঙ্ক একই কথা, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 3 1, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 1 2। কিভাবে করব বলো তো দেখি। আমি যদি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর জানি, মানে দুইটা সন্নিহিত বাহু যেই দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করা আছে ওই দুইটা জানি, তাইলেই কিন্তু কাজ হয়ে যায়। চিন্তা করো, বিসি যেই ভেক্টরটা এইটা আর বিএ ভেক্টরটা, এই দুইটা বের করে ফেলতে পারলেই কাজ শেষ। ক্ষেত্রফল কি হবে? হাফ অফ বিসি ক্রস বিএ, তাই না? ওটার মান, তাই তো, ওটার মান। তো তুমি বিসি ভেক্টরটা ফার্স্টে বাইর করবা, পারবা না? এখন না পারলে মাইট দিব কিন্তু। সি ভেক্টরের স্থানাঙ্ক থেকে বি ভেক্টরের স্থানাঙ্কটা বের করবা, তারপর বিএ ভেক্টরটা বাইর করবা, তারপর এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ অফ, বুঝো কিন্তু বিসি বিএ, ডিরেকশনটা বুঝো। আমি কিন্তু ডিরেকশন অন্যভাবে দিই নাই। তুমি যদি এবি নিতা ডিরেকশন, তাহলে কি ঠিক হইতো? আমাকে বলো তো। তুমি যদি ডিরেকশনটা এবি নিতা,
তাইলে কি ঠিক হইতো? ঠিক হইতো, ঠিক হইতো। ভেক্টরের ডিরেকশন উল্টায় যেত, মানে মানে ক্রস গুণফলটা ভিন্ন আসতো, বাট মান কিন্তু সেম থাকতো, মান কিন্তু সেম থাকতো। আমরা কিন্তু মান নিতেছি, এই কথাটা বুঝছো? আমরা কিন্তু মান নিতেছি। এটা নিলে কি, এই বাহুটার দৈর্ঘ্য ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। তুমি যদি এবি নিতা তাহলে থিটাটার ওইটা থাকতো না, 180 মাইনাস থিটা হয়ে যেত। সাইন 180 মাইনাস থিটা একই কথা, সাইন 180 মাইনাস থিটা আর সাইন থিটা একই কথা, একই কথা। বুঝাতে পারলাম? বাট এমনি করবা, অত পেঁচাইতে যাও না, অত পণ্ডিতি করার দরকার নেই, পণ্ডিতি বড় হয়ে করবে, এখন না। বাকিটা পারবে না আমাকে বলো তো, এতটুকু বের করবা, এতটুকু বের করবা। হোমওয়ার্ক দিয়ে দেই, হোমওয়ার্ক দিয়ে দিলাম। বলো, এমন কেউ কি আসো যেটা পারবা না? ওকে, ঠিক আছে। আমরা এখন পরবর্তী কনসেপ্টে যাব, আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে সামান্তরিক আকৃতির ঘনবস্তু, তার আয়তন। ফিজিক্সে পড়ে আসছো তাই না? সামান্তরিক আকৃতির ঘনবস্তু, তার আয়তন। তোমাদের কেমনে দেখাই সামান্তরিক আকৃতির ঘনবস্তু কেমন। এটা যদিও হয় নাই, ফাঁকা হয়ে গেছে। এটা একটা ইট চিন্তা করো, এটা আয়তাকার ঘনবস্তু না? এটা আয়তাকার ঘনবস্তু না? একটু বেন্ড করে দিলাম, যেটা আসছে এটা কি? সামান্তরিক আকৃতির ঘনবস্তু। বুঝতে পারতেছ? এটা কি? সামান্তরিক আকৃতির ঘনবস্তু। এখন আয়তাকার ঘনবস্তুর আয়তন কত আমাকে বলো তো? এবিসি, তাই না? আয়তাকার ঘনবস্তুর আয়তন কত? এবিসি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে এই যে নিচে এই সারফেসটা চিন্তা করো, এটা ভূমি না? বলো তো, ভূমির ক্ষেত্রফল আর এতটুকু হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তনের ফর্মুলা, সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তনের ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু একটা আঁকাই, সামান্তরিক আকৃতির ঘনবস্তু আঁকাই। এই এই তোমরা কিউব আঁকাতা না, ওভাবেই আঁকাও। সামান্তরিক আকৃতির ঘনবস্তু আঁকাবো একটা। এই একটু ঘুরে দিতে হবে, দাঁড়াও। তোমরা একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু আঁকাও। ওকে, এই 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 এটা একটা ঘনবস্তু। 3D জিনিসটা 2D তে আঁকাইছি আর কি। এই যে দেখতে এরকম হয়েছে না? এরকম এরকম, তাই তো? আচ্ছা, তো এইটার আয়তন কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আরে এখানে তো হয় নাই, একটু বাঁকা গেছে। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমি এতটুকু চিন্তা করো, এই যে এটা ভূমি। তুমি অন্য যে কোনো সারফেসকে ভূমি চিন্তা করতে পারো। আমরা আপাতত ধরলাম এইটা হচ্ছে আমাদের ভূমি। এটার সাথে উচ্চতাটা গুণ করে দিলেই কাজ হয়ে যায়। উচ্চতা কতটুকু? উচ্চতা কতটুকু? এই এতটুকু তুমি চিন্তা করতে পারো উচ্চতা। ঠিক আছে, এই এতটুকু তুমি চিন্তা করতে পারো উচ্চতা। তাহলে এই যে সামান্তরিক আকৃতির ঘনবস্তু, এইটার ভলিউম বা আয়তন কি হবে? ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বা বেজ এরিয়া। ভূমির ক্ষেত্রফল কিন্তু যে কোনো কিছু হইতে পারে। এখানে টোটাল 6টা সারফেস না, আমাকে বলো তো? 6টা পৃষ্ঠ, কিন্তু 6টা পৃষ্ঠ। তুমি এমনে রাখলে নিচেরটা ভূমি হবে, এমনে রাখলে এই পাশেরটা ভূমি হবে, এমনে রাখলে আরেকটা ভূমি হবে। যে কোনো সারফেস নিচে যেটা ওটা ভূমি। উচ্চতা চেঞ্জ হয়ে যাবে, তখন উচ্চতা চেঞ্জ হয়ে যাবে। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু হাইট। আচ্ছা, এখন এই সামান্তরিক আকৃতির ঘনবস্তুর 3টা সন্নিহিত বাহু আমি দিয়ে দিলাম। 3টা সন্নিহিত বাহু আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা, এইটা হচ্ছে 2টা, দ্বিতীয় নাম্বার, আর এটা হচ্ছে 3টা। 3টা সন্নিহিত বাহু দিয়েই এই সামান্তরিক আকৃতির ঘনবস্তুটাকে ডিফাইন করা সম্ভব। কেন বলো তো? আমাকে বলো তো। এটা ধরো এ ভেক্টর,
এই সামান্তরিক আকৃতির ঘনবস্তুর তিনটা সন্নিহিত বাহু দিলাম। এই বিন্দুতে যে তিনটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এই তিনটা সন্নিহিত বাহু দিলেই আমাদের এই সামান্তরিক আকৃতির যে ঘনবস্তু সেটা ডিফাইন করা সম্ভব। কেন বলো তো? যেহেতু সামান্তরিক আকৃতির ঘনবস্তু, এই বাহু আর এই বাহু কিন্তু সমান, এটাও সমান, এটাও সমান, তাই না? এটা 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 সবগুলো সমান, বুঝছো তো? তাই না? তো এই তিনটা দিয়েই কিন্তু ডিফাইন করা সম্ভব। একটা সামান্তরিকের দুইটা বাহু বলে দিলেই হয়, বাকি দুইটা বাহু কি তার সমান এবং সমান্তরাল হয়, অন্য দুইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক সেম ভাবে ঘনবস্তুর তিনটা জিনিস বলে দিলেই হয়, বাকি যতগুলা বাহু আছে সবগুলা এই ভেক্টরগুলোরই সমান বা সমান্তরাল। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো তো, এই যে ভূমিটা, এই যে ভূমিটা, ভূমির দুইটা সন্নিহিত বাহু, ভূমিটা একটা সামান্তরিক আকৃতির, তাই না? যে ঘনবস্তু তার যে ভূমিটা, এই যে এটা ভূমি, সেটা একটা সামান্তরিক আকৃতির। তার ক্ষেত্রফল কি হবে বলো তো? তার ক্ষেত্রফল হবে, তার ক্ষেত্রফল হবে এ ক্রস বি করলে যেই ভেক্টরটা আসে তার মান, এ ক্রস বি যে করলে যে ভেক্টরটা আসে তার মান। ঠিক আছে, বুঝাতে পারলাম? এ ক্রস বি করলে একটা ভেক্টর আসবে না, তার মান। ওকে, আচ্ছা এবার হাইট, হাইট কতটুকু? এতটুকু। এটা হচ্ছে আমাদের হাইট, এটা হচ্ছে আমাদের হাইট। তো আমরা এখন যেটা করি, এ আর বি এর সাথে লম্ব যেই ভেক্টরটা, তার ডিরেকশন কোন দিকে? এই বরাবর ধরো। এ আর বি দুইটা ভেক্টরের যে লম্ব, সেটা কি এই দিকে থাকবে না? আমাকে বলো তো। এই যে উপরের দিকে, তাই তো? তার মানে এ ক্রস বি করলে যেই ভেক্টরটা হয় তার ডিরেকশনও কিন্তু এই দিকে। এ ক্রস বি করলে যেই ভেক্টরটা পাওয়া যাবে তার ডিরেকশন এই দিকে। আমার কথা বুঝাইতে পারলাম? এ ক্রস বি, এটা ডিরেকশন কি? আর বি এর সাথে লম্ব দিকে না? আমাকে বলো তো। এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এদিকে। ওকে, এখন আমি ধরে নিলাম এ ক্রস বি আর সি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এ ক্রস বি আর সি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এইটা আর এই লম্ব দুইটা কিন্তু সমান্তরাল, তার মানে এই কোণটাও থিটা হবে না একান্তর কোণ হিসাবে? বলো তো, এই কোণটাও থিটা হবে, তাই তো? এই কোণটাও থিটা হবে। তাহলে এই যে হাইটটা, এই হাইটটাকে কি আমরা সি ভেক্টরটা দিয়ে প্রকাশ করতে পারি? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে ওখানে, খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের হাইট। তো আমরা লিখতে পারি না হাইট ইকুয়ালস টু সি কস থিটা? আমাকে বলো তো, এই যে এখানটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, খেয়াল করে, যে এইটা, এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে তুমি যদি কস থিটা নাও, কস থিটা ইকুয়ালস টু কবরে ভূততি এইচ ডিভাইডেড বাই সি ভেক্টরের মান, তার মানে আমাদের এইচ ইকুয়ালস টু সি কস থিটা চলে আসে, সি কস থিটা, তাই তো? সি ভেক্টরের মান ইন্টু কস থিটা, ইন্টু কস থিটা। আচ্ছা, তখন এখন এইচ এর ভ্যালুটা বা হাইটের ভ্যালুটা আমি এখানে বসাবো, হাইটের ভ্যালুটা আমি এখানে বসাবো। তাহলে যেটা হয় ইন্টু সি কস থিটা, ইন্টু সি কস থিটা। এই জিনিসটার দিকে তুমি একটু খেয়াল করো। এ ক্রস বি এটা কিন্তু একটা ভেক্টর, এটার মান ইন্টু সি ভেক্টরের মান, সি ভেক্টরের মান ইন্টু কস থিটা। থিটার পরিচয় কি? সি ভেক্টরটা আর এ ক্রস বি ভেক্টরটা তাদের মধ্যবর্তী কোণ না? আমাকে বলো তো। একটা ভেক্টর এ ক্রস বি, সেটা এই দিক বরাবর, এ ক্রস বি এর মান ইন্টু সি ভেক্টরের মান, সি ভেক্টর কোনটা? এই যে এইটা, ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। দুইটা ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এটা আসলে কি? তাদের মধ্যবর্তী ডট গুণ না? এ ক্রস বি এই ভেক্টরটা, এটা কিন্তু একটা ভেক্টর, ডট সি ভেক্টর করলে কি হবে? এ ভেক্টরটার মান, এটার ভেক্টর, এটার মান, এটার মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস, তাদের মধ্যবর্তী কোণের কস। বলো, সবাই বুঝছো? সবাই বুঝছো? তার মানে এই যে সামান্তরিক আকৃতির ঘনবস্তু, তার আয়তন কোনটা? এইটা। এখন ডট গুণ তো বিনিময় সূত্র মানে, তার মানে তুমি এটার পরিবর্তে তুমি চাইলে সি ডট এ ক্রস বি এটাও লিখতে পারতা, এটাও লিখতে পারতা, কোনো অসুবিধা নেই, সেম রেজাল্ট আসতো, সেম রেজাল্ট আসতো। ঠিক আছে? আচ্ছা, এখন এরকম না করে তুমি চিন্তা করো, এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো। সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই সামান্তরিক আকৃতির ঘনবস্তুর যে তিনটা সন্নিহিত বাহু, ওই তিনটা সন্নিহিত বাহু আমরা ধরে নিছি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর।
এখন ভূমির ক্ষেত্রফল, ভূমি একটা সামান্তরিক, এই যে এই ভূমিটা চিন্তা করো, এই ভূমিটা একটা সামান্তরিক যার সন্নিহিত দুইটা বাহু হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর। তো এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত? এ ক্রস বি যেই ভেক্টরটা হয় তার মান, এ ক্রস বি যেই ভেক্টরটা হয় তার মান। আচ্ছা, তখন এ ক্রস বি এর মান কি? এই তলের সাথে আমাদের এ বি যেই তলটা ছিল তার সাথে লম্ব, এই বরাবর, এই বরাবর, আর এই হচ্ছে আমাদের সি ভেক্টরটা। ঠিক আছে, তো সি ভেক্টর আর তলের সাথে লম্ব যেই ভেক্টর বা এ ক্রস বি তাদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম থিটা। এটা থিটা হলে এই কোণটাও থিটা একান্তর কোণ হিসেবে। তো উচ্চতাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজে তুমি যদি cos থিটা নাও, সাগরে লবণ অতি, লম্ব হচ্ছে কি h আর অতিভুজ হচ্ছে c, না সরি cos না, সাইন না, তো cos নিব। cos থিটা ইকুয়ালস টু কবরে ভূত, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো h এর ভ্যালু চলে আসছে, এটা এখানে লিখলাম। দেখো, একটা ভেক্টরের মান ইনটু আরেকটা ভেক্টরের মান ইনটু cos থিটাটা কি? এ ক্রস বি এর ডিরেকশন এই দিকে, সি ভেক্টরটা এই দিকে, তাদের মধ্যবর্তী কোণটাই থিটা। তো দুইটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos, এটা কার ডেফিনেশন? এটা ডট প্রোডাক্টের ডেফিনেশন। তার মানে এই জিনিসটাকে ভাবে লিখে ফেললাম। ওকে, এখন ডট প্রোডাক্ট কি? বিনিময় সূত্র মানে, তো তুমি এভাবেও লিখতে পারো, তুমি এভাবেও লিখতে পারো। বলো এবার বুঝছো? আমাকে বলো তো সবাই। এখন এটা কেমনে ছিল? এমনে ছিল না? এমনে ছিল, তাই তো? এমনে না করে এবার আমি যদি এমন করে দিই, চিন্তা করো, এমন করে দিই, এখনো কিন্তু এটার আয়তন বের করা সম্ভব। তখন জাস্ট নিচের যেই সামান্তরিকটা, ভূমি যেটা না, তার সন্নিহিত বাহু দুইটা এ আর বি থাকবে না, তখন হয়ে যাবে বি আর সি। আর উচ্চতার ক্ষেত্রে ওই এটা চলে আসবে, বুঝছো? বি আর সি আর এ। তখন ওভাবে তুমি যদি করতে যাও, ওভাবে তুমি যদি করতে যাও, তখন যেটা আসবে সেটা হচ্ছে বি ক্রস সিটা আগে বের করতে হবে, তার সাথে কাকে ডট করবা? এ কে ডট করবা, এ কে ডট করবা। ঠিক আছে? অথবা অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে ওই যে ডট গুণনের বিনিময় এ ডট বি ক্রস সি। এটা এভাবে মনে রাখবা, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে তুমি যদি তৃতীয় ভেক্টরটা ডট প্রোডাক্ট করো, আবার বলি, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে তুমি যদি তৃতীয় ভেক্টরের ডট প্রোডাক্ট করো, তাহলে একটা মান পাবে না? ওই মানটাই হচ্ছে ওই তিনটা ভেক্টর যে সামান্তরিক আকৃতির ঘনবস্তু নির্দেশ করে তার আয়তন, তার আয়তন। বুঝাতে পারলাম? আমাকে বলো, আমাকে বলো, যে কোনো দুইটার ক্রস প্রোডাক্টের সাথে, যে কোনো দুইটার ক্রস প্রোডাক্টের সাথে তুমি যদি তৃতীয়টার ডট প্রোডাক্ট করো, তৃতীয়টার ডট প্রোডাক্ট করো, তাহলে যেটা হবে সেটাই কি? আমাদের সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন। মনে রাখবে এটা। এখন এটাকে সুন্দর একটা নির্ণায়ক দিয়ে প্রকাশ করা যাবে। তো একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর তিনটা যেই সন্নিহিত বাহু, এই তিনটা সন্নিহিত বাহু যদি এ বি সি তিনটা ভেক্টর দিয়ে প্রকাশিত হয়, তার আয়তন কি হবে? যে কোনো দুইটার ক্রস প্রোডাক্ট করবা, তার সাথে তৃতীয়টার ডট। এই ডটটা পরেও দিতে পারো, আগে দিতে পারো, অসুবিধা নেই। কিংবা এভাবেও বের করতে পারো, কিংবা তুমি যদি সি ভেক্টর ক্রস এ ভেক্টর করো, তার সাথে কি তৃতীয় ভেক্টরটা বি ভেক্টর, তার ডট প্রোডাক্ট করে দিলা। বি ভেক্টরটা চাইলে পরেও দিতে পারো, এ ক্রস বি, এটাও করতে পারো, ডট এটাও করতে পারো। এরকম কিন্তু আরো, এরকম কয়টা সম্ভব হবে বলো তো? এগুলো ইন্টারচেঞ্জ করে সম্ভব, এগুলো সবগুলোর মান সেম আসবে, পজিটিভ নেগেটিভ হয়তো আসতে পারে, বাট সবগুলোর মান সেম আসবে। এটাকে এটাকে একটা নির্ণায়ক দিয়ে প্রকাশ করা হয়। সেই নির্ণায়কটা হচ্ছে এরকম, তুমি একটা নির্ণায়ক নিবা যার সারি হচ্ছে ভেক্টরগুলার সহগগুলা। প্রথম সারিতে এ ভেক্টরের সহগগুলা লিখবা, দ্বিতীয় সারিতে দ্বিতীয় ভেক্টরগুলার সহগ লিখবা, তৃতীয় সারিতে তৃতীয় ভেক্টরটার সহগ লিখবা। এই যে নির্ণায়কটার মান আর এই রেজাল্টগুলা, তারা সমান, তারা সমান। বুঝছো? বলো সবাই, কি বুঝছো? আমাকে বলো তো, এই তিনটা কি প্রকাশ করবে? এ বি সি তিনটা ভেক্টর যদি একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর তিনটা সন্নিহিত বাহু হয়, তিনটা সন্নিহিত বাহু হয়, তবে তার আয়তন, তবে তার আয়তন। ঠিক আছে তো? তবে তার আয়তন। যদি একটু দেখাই, এখন তিনটা সন্নিহিত বাহু কিন্তু এই একটা,
এই একটা, এই একটা, এই একটা। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। ওকে, এখন সি ভেক্টরটা চাইলে এটা না দিয়ে তোমাকে যদি বলতো এটা সি ভেক্টর, তাহলেও কিন্তু একই কথা প্রযোজ্য। ঠিক আছে, তাহলেও কিন্তু একই কথা প্রযোজ্য। তোমাকে যদি বলতো বি ভেক্টর এইটা না, বি ভেক্টর এইটা না, তোমাকে বললো বি ভেক্টর হচ্ছে এই বান্দা, এটা তো হইলো না, 3D-তে মিলতেছে না, বি ভেক্টর হচ্ছে এই বান্দা, তাহলে এটাও কিন্তু হইতো। বুঝছো তো? আমাকে বলো। ওকে, এখন এই তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়ে যায়, এ হচ্ছে সামান্তরিকটা, সামান্তরিক আকৃতির ঘনবস্তু। এখন তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়ে যায়, তাহলে সামান্তরিকটা দেখতে এরকম হয়ে যাবে না? চ্যাপ্টা হয়ে যাবে না? বলো তো, দেখতে চ্যাপ্টা হয়ে যাবে, কারণ তখন কিন্তু উচ্চতা থাকবে না, তাই না? একই সমতলে একটা তলে হয়ে যাবে, তিনটা ভেক্টরই এই তলে থাকবে, কোনো ঘনবস্তু তৈরি হবে না। তার মানে যে আয়তনটা হবে সেটা কি শূন্য না? আমাকে বলো তো, তাহলে যে আয়তনটা হবে সেটা কত হবে? শূন্য। আমাদের যেই তিনটা ভেক্টর, আমাদের যেই তিনটা ভেক্টর, ওই তিনটা ভেক্টর যদি একটা সমতলে হয়ে যায়, ওই তিনটা ভেক্টর যদি একটা সমতলে পড়ে যায়, ওই তিনটা ভেক্টর যদি একটা সমতলে পড়ে যায়, তাহলে আমাদের যেই সামান্তরিক আকৃতির ঘনবস্তুর কথা আমরা বলতেছিলাম, ওটা আসলে আর ঘনবস্তু হবে না, একটা পেপারের মতো হয়ে যাবে, একটা পেপারের মতো হয়ে যাবে। তার মানে ওটার আয়তন কত? শূন্য। ওটার আয়তন শূন্য। তার মানে আমরা লিখতে পারি না, আমরা লিখতে পারি না যে কোনো দুইটার ক্রস প্রোডাক্ট। কথাটা বুঝছো? যে কোনো দুইটার ক্রস প্রোডাক্ট, যে কোনো দুইটার ক্রস প্রোডাক্ট, এটার সাথে তুমি যদি তৃতীয়টার ডট প্রোডাক্ট করো, তাহলে যে রেজাল্ট আসবে সেটা শূন্য। এরকম অনেকগুলো পাওয়া সম্ভব, যে কোনো দুইটার ক্রস তার সাথে তৃতীয়টার ডট। এটাকে সাধু মানে সুন্দর করে আমরা লিখে হচ্ছে আমাদের যে নির্ণায়কটা এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড, এইটার ভ্যালু হচ্ছে শূন্য। এটার ভ্যালু হচ্ছে শূন্য। তুমি চাইলে সারি বরাবর না নিয়ে কলাম বরাবরও নিতে পারো, ওইটার রেজাল্টও শূন্য হবে, ওইটার রেজাল্টও শূন্য হবে। এখন এটা তো সবাই বুঝছো, আমাকে বলো তো, তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুইটার ক্রসের সাথে, যে কোনো দুইটার ক্রসের সাথে তৃতীয়টার ডট প্রোডাকশন। এই কথাটা আবার বলি, মনোযোগ দিয়ে শোনো, যে কোনো দুইটার ক্রসের সাথে তৃতীয়টার ডট প্রোডাকশন, এটা ফিজিক্যাল মিনিং আছে। আমাকে বলো তো, যে কোনো দুইটার যদি ক্রস করো, এখান থেকে চিন্তা করো, যে কোনো দুইটার ক্রস করলে সেটা এই তলের সাথে লম্ব হবে না? তাই তো, যে কোনো দুইটার ক্রস তুমি চিন্তা করো, ধরো এ ক্রস বি করলাম, এটা ডিরেকশন অবশ্যই এই তলের সাথে লম্ব হবে। এখন তৃতীয় ভেক্টরটা যদি এই তলেই থাকে, তার মানে এই ভেক্টরটা, এটা একটা ভেক্টর, তো সেটা তৃতীয় ভেক্টরের সাথে লম্ব হবে। আবার বলি, তোমাকে বলে দিলাম তিনটা ভেক্টর একই সমতলে আছে, তো যে কোনো দুইটার ক্রস করলে, এ ক্রস বি করলে, তাহলে যেই ভেক্টরটা পাইলে এইটা এই তলের সাথে লম্ব। এখন তৃতীয় ভেক্টরটা যদি এই তলেই থাকে, তাহলে এটা ওই তৃতীয় ভেক্টরের সাথেও লম্ব। তার মানে ওই তৃতীয় ভেক্টরের সাথে এটা ডট প্রোডাক্ট করলে কি জিরো আসবে। সামান্তরিকের আয়তন থেকেও আমরা কনসেপ্টটা বুঝলাম, ডট প্রোডাক্টের কনসেপ্ট থেকেও আমরা কনসেপ্টটা বুঝলাম। বলো, বুঝছো? বুঝছো তো? যে কোনো দুইটার ক্রস, এটার সাথে যদি তৃতীয় ভেক্টরটার ডট প্রোডাক্ট শূন্য হয়, তাহলে তাহলে কি ওই তিনটা ভেক্টর একই তলে আছে, ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে। বুঝাতে পারলাম তো? আমাকে বলো তো, এই কনসেপ্টটা এখানে সুন্দর করে লেখা আছে। আমাকে বলো তো, এবার বলো তো, আমি যদি বলি চারটা ভেক্টর একই সমতলে আছে, তুমি কেমনে দেখাবা? চারটা ভেক্টর একই সমতলে আছে, তুমি কেমনে দেখাবা? আমি তোমাকে বললাম চারটা ভেক্টর একই সমতলে আছে, তুমি কেমনে দেখাবা? তুমি চাইলে তিনটা তিনটা করে দেখাবা। তুমি দেখাবা যে এবিসি একই সমতলে আছে, তারপর এ বিডি একই সমতলে আছে, তার মানে এই চারটা একই সমতলে আছে, শেষ। এটা একটা ওয়ে হতে পারে। ক্রস প্রোডাক্ট দিয়ে কি চিন্তা করা যায়? একটু বাসায় চিন্তা করবা।
একটু বাসায় চিন্তা করবা। বুঝছো চারটা ভেক্টর একই সমতলে কেমনে দেখাবো? তুমি ফার্স্টে দেখাবা, এটা তো কমন সেন্সের ব্যাপার তাই না? আমি তোমাকে দেখাইতে বলছি চারটা জিনিস সমান, তুমি দেখালা। মানে আমি ধরো 3জন মানুষ আছে, আমি, তুমি আর তোমার একটা বন্ধু। আমি বললাম আমার টাকা আর তোমার বন্ধুর টাকা সমান, তুমি বললা তোমার টাকা আর তোমার বন্ধুর টাকা সমান। তার মানে আমি আর তোমার বন্ধু দুজনের টাকা সমান হয়ে গেছে না? তোমরা তাপগতিবিদ্যা পড়ছো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে একটা ব্যাপার আছে, ওটার মতো অনেকটা, ওটার মতো অনেকটা। তুমি যদি ডট প্রোডাক্ট দিয়ে চিন্তা করো, তুমি দেখাবা যে কোনো 3টা একই সমতলে, তারপর একটা ফেলে দিবা, বাকি 3টা একই সমতলে, কাজ হয়ে যায়। আর ক্রস দিয়ে যদি চিন্তা করতে চাও, চিন্তা করতে পারো, এটা আমি বলতেছি না, কমেন্টে একজন লিখছো, চিন্তা করবে এটা ঠিক আছে কিনা। এখানে ফর্মুলাটা লেখা আছে সুন্দর করে, এখানে যে কোনো দুইটা ক্রস প্রোডাক্ট করে দেখাবো যে তারা সমান্তরাল। এটা করলে কি হয় চিন্তা করবা, চিন্তা করবা। আমি আনসারটা দিচ্ছি না ডিরেক্টলি, তোমরা অনেকে ধরে ফেলছো। দেখো কতবার আসছে দেখছো? কোয়েশ্চেন তোলো, খুবই সহজ অঙ্ক, কোয়েশ্চেন তোলো। ধ্রুবক এর মান নির্ণয় করো যেন এই 3টা ভেক্টর একই সমতলে থাকে। মানে এই 3টা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে তোমাকে এর মান বের করতে বলছে। এই 3টা ভেক্টর যদি একই সমতলে থাকে এর মান বের করতে বলছে। কেমনে করবা? এই 3টা ভেক্টর যদি একই সমতলে থাকে, প্রশ্ন মতে এই 3টা ভেক্টর 3টা সারিতে রেখে যেই নির্ণায়কটা হয় তার মান শূন্য। একটা শর্ত দেওয়া আছে, এটা কিন্তু একটা শর্ত, 3টা ভেক্টর একই সমতলে আছে। একটা শর্ত থেকে একটা অজানা রাশি বের করা যায়। যতগুলো অজানা রাশি থাকবে ততগুলো শর্ত যদি কোয়েশ্চেনে থাকে, আমি ততগুলো অজানা রাশির মান বের করে ফেলতে পারবো। ওকে, করো তো, করো। 2 1 -1 -2 0 4, একটু সাবধান, এই কি লিখলাম? 2 1 -1, তারপর হচ্ছে 3 -2 4, তারপর হচ্ছে 1 -3। এই নির্ণায়কটার মান হচ্ছে 0। এটাকে বিস্তার করবা, এটাকে বিস্তার করলে দেখবে রেজাল্ট চলে আসে 2 ইন্টু, রিটার্নে আসলে কিন্তু বিস্তার করে দেখাইতে হবে, -2a + 12 -2a + 12 মাইনাস জে ক্যাপ। এ রে, জে ক্যাপ কই থেকে আনছি, সর্বনাশ। -1, এখনো ভেক্টরের ক্রস প্রোডাক্টে চলে আসে। -1 ইন্টু 3a - 4 -1 ইন্টু -9 + 2 = 0। দেখো তো কত হয়, এটা ক্যালকুলেট করে। এর ভ্যালু কত আসে সবাই আমাকে বলো। এর ভ্যালু হয় 5, একটু ক্যালকুলেট করে দেখো। আমি একটা লাইন স্কিপ করে দিলাম, কার্ল, ডাইভারজেন্স এগুলো নাই, এগুলো ফিজিক্সে। ভেক্টর ক্যালকুলাস এখানে নাই। কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এগুলো ফিজিক্সে। ওকে, সবার হইছে না? আমাকে বলো তো, সবার হইছে তো? 5 আসছে। এখন এগুলো এমসিকিউতে আসলে তুমি নিশ্চয়ই এভাবে করবা না? এমসিকিউতে আসলে কিভাবে করবা বলো তো, বলো। এমসিকিউ আসলে কিভাবে করবা? তোমরা ম্যাট্রিক্সও নির্ণায়ক পড়ে আসছো না? যদিও পড়ায় নেই, তোমাদের আর্কাইভে ক্লাস আছে, কিন্তু ইউটিউবে আমার ক্লাসও আছে। ও, এটা তো এমসিকিউতে না, এমসিকিউটা পরেরটাই। এটা পারবা না বলো তো? পারবা তো? এটা পারবা তো? পুরাপুরি সেম। এখন এমসিকিউতে আসলে এত ডিটেলস করার দরকার নেই, তুমি ক্যালকুলেটর দিয়ে ইউজ করবা, ক্যালকুলেটর দিয়ে অপশন টেস্ট করবা, ঠিক আছে? এমসিকিউতে আসলে ক্যালকুলেটর দিয়ে অপশন টেস্ট করবা,
কোন অপশনের জন্য এই নির্ণায়কটার মান শূন্য সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোন অপশনের জন্য এই অপশনগুলো চেক করে বসাবা, কোনটার জন্য নির্ণায়কের মান শূন্য সেটা। ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস আছে, একটু দেখে নিবা, আমি একটু দেখাইতেছি। মেনুতে যাবা, মেনুতে 4 নম্বরে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। একটা ম্যাট্রিক্স ডিফাইন করবা, 3টা সারি 3টা কলাম। তো প্রথম সারি বরাবর এটা থাকবে 2 3 4, তারপর 3 4 আর এ, 3 4 আর এর জায়গায় কি তুমি অপশন টেস্ট করবা। প্রথম অপশন হচ্ছে 2, মানে এর ভ্যালু 2 ধরে নিলা। সবার লাস্টের সারিতে কি 2 7 9। এখন এটা যদি অ্যান্সার হয়, এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এই নির্ণায়কটার মান শূন্য হবে, তাই না? তাই তো, এভাবে প্রত্যেকটা অপশন চেক করবা। তোমার ভাগ্য ভালো হলে প্রথম অ্যান্সারই মিলে যাবে, প্রথম অপশনেই অ্যান্সার চলে আসবে। দেখবা এর ভ্যালু 2 ধরলেই কি এই নির্ণায়কটার মান শূন্য হয়, আমাদের অ্যান্সার হয় 2। নাহলে পরেরটা এগুলো চেক করতে হবে। ওকে, তো একটু চেক করি অপশন। যারা এগুলো বুঝতেছো না, ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস আছে, একটু দেখে নিবা। অপশনে যাবা, এখানে হচ্ছে ডিটারমিনেন্ট 3 27 আসতেছে, তার মানে এটা না, প্রথমটা না। এবার এর ভ্যালু 2 বসাবো। অপশনে গিয়ে 2 নম্বরে এডিট করবো ম্যাট্রিক্সটা। এডিট করে এ যেখানে আছে ওখানে 2 এর জায়গায় কত বসাবো, -2 -2 -2 -2 বসালাম, এখানেও -2 বসালাম, এর জায়গায় -2 এসিতে চাপ দিয়ে দিলাম। তো এখন আবার এইটার নির্ণায়ক ভ্যালুটা বের করবো। এটার নির্ণায়ক ভ্যালু বের করে দেখলাম 147 আসে, এটাও না, এটাও না। এখন আবার এডিট করব, 2 1, এর জায়গায় এবার কত বসাবো, 3 নাম্বার অপশনে কত, 3 এসি দাও, তারপর ডিটারমিনেন্ট 3, এটাও শূন্য আসতেছে না, তার মানে 3ও অ্যান্সার না। এবার -5 বসাবা। আবার অপশনে যাও, এডিট ম্যাট্রিক্স, 1 নাম্বার ম্যাট্রিক্স এডিট করবো। এবার এর জায়গায় কত বসাবো, -5 -5 এসিতে চাপ দাও। এবার এটা নির্ণায়ক ভ্যালু বের করো, 300 আসতেছে, তার মানে প্রথম 4টার একটাও হয় নাই, কারণ তুমি নিশ্চিত লাস্টেরটা অ্যান্সার। এরপরও তুমি কি অ্যাকুরেট হওয়ার জন্য আরেকবার চেক করে দেখতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে অপশন টেস্ট। তুমি সবগুলো অপশন টেস্ট করে দেখলা যে কোনটার জন্য আমাদের কোয়েশ্চেনে যেই শর্তটা দেওয়া আছে সেটা সিদ্ধ হচ্ছে। কোয়েশ্চেনের শর্তটা কি, এই 3টা ভেক্টর একই সমতলে থাকবে, তার মানে এই 3টা ভেক্টর দিয়ে যে নির্ণায়কটা তৈরি হয় তার রেজাল্ট শূন্যই। দেখো শূন্য আসছে, আমাদের অ্যান্সার কি, এই নাম্বারটা। বুঝতে পারলাম? এটা ক্যালকুলেটর হ্যাকসে বিস্তারিত দেখানো আছে, আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে? ওকে, তো এমসিকিউতে আসলে অপশন টেস্ট দিয়ে করবা এই অঙ্কগুলা, আর রিটেনে আসলে কি প্রসেস তো দেখাই দিছি, এরপরে শুধু একটা অনেক বড় অঙ্ক দেওয়া আছে, এটা করতে হবে হোমওয়ার্ক। বলো আমরা পারবা এটা? বলো তো। 3টা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলছে a ডট b ক্রস c ইকুয়ালস টু c ডট এইটা, তার মানে ওই নির্ণায়কটার ভ্যালু ইকুয়ালস টু 0 দেখাইতে হবে, তাই না? কিংবা ম্যানুয়ালি করে তারপর দেখাই দিতে হবে 3টার ভ্যালু 0। এটা আসলে ম্যানুয়ালি করা উচিত। b ক্রস c এই ভ্যালুটা ফার্স্টে বাই করবা ক্রস প্রোডাক্ট দিয়ে, তারপর সেটার সাথে a দিয়ে ডট প্রোডাক্ট করবা, দেখাবা এটা রেজাল্ট 0। ম্যানুয়ালি, কিন্তু নির্ণায়ক দিয়ে না। তোমাকে যদি দেখা এই 3টার ভ্যালু 0, ধরো একটার ভ্যালু 0 দেখাইতে বলছে, তুমি কিন্তু ওই নির্ণায়ক দিয়ে করতে পারবা না। তোমাকে ফার্স্টে b ক্রস c এই ভেক্টরটা বের করতে হবে ক্রস প্রোডাক্ট দিয়ে, তারপর সেটার সাথে একে কি করবা, ডট করে দিবা, দেখাবা রেজাল্টটা 0। তাহলে কিন্তু 4 নাম্বার দিবে না। বাট যেহেতু এখানে 3টা দিছে, 3টা যদি তুমি এভাবে করতে যাও বুইড়া হয়ে যাবা, অনেক বড় হয়ে যাবে, তখন তুমি নির্ণায়ক দিয়ে করতে পারো। ওকে, বলো। আর 3টা অঙ্ক খুব সহজ, 3টা এমসিকিউ দেখে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এটা পারবা না আমাকে সবাই বলো তো। ঠিক আছে, এখন ছোট্ট একটা কনসেপ্ট দেখব। ধরো এটা হচ্ছে আমাদের XY তল, এখন XY তলের সমান্তরাল
এই সর্বনাশ, এই যে স্মার্ট বোর্ড ডিস্টার্ব করতেছে, একটু দাঁড়াও, হ্যাং করছে। একটু দাঁড়াও, ছুটি দিচ্ছি 7 মিনিটের। এই এই তো ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা ধরো আমাদের তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তাই তো? আমাদের তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। তাহলে কয়টা তল তৈরি হয় বলো তো? এই তিনটা অক্ষ কয়টা তল তৈরি করে? তিনটা তল তৈরি করে না, তাই না? আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটা অক্ষ, এই তিনটা অক্ষ মিলে তিনটা তল তৈরি করে। এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, এক্স জেড তল। এক্স, এটা ধরো আমাদের এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ। টোটাল তিনটা তল তৈরি হয়েছে, তাই না? এক্স ওয়াই তল, এক্স জেড তল হচ্ছে এইটা, ওয়াই জেড তল হচ্ছে এইটা। এখন এক্স ওয়াই তলের সমান্তরাল, এক্স ওয়াই তলের সমান্তরাল যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর দেখতে কেমন হবে আমাকে বলো তো? এক্স ওয়াই তলের সমান্তরাল, এক্স ওয়াই প্লেনের প্যারালাল, বা এক্স ওয়াই প্লেনে আছে এরকম যে কোনো ভেক্টর চিন্তা করো তো। এক্স ওয়াই প্লেনে আছে এরকম যে কোনো ভেক্টর, তার মানে তার আদি বিন্দু শেষ বিন্দু দুটাই কি এক্স ওয়াই তলে থাকবে না? এটা ধরো এক্স ওয়াই তল, এই যে এটা ধরো এক্স ওয়াই তল। একটা ভেক্টর যদি এক্স ওয়াই তলে থাকে, তার মানে তার আদি বিন্দু শেষ বিন্দু দুইটাই কি এক্স ওয়াই তলে থাকবে না? তো এক্স ওয়াই তলে আমাদের জেড এর ভ্যালু কিন্তু শূন্য। নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করো, এক্স ওয়াই তলে জেড এর ভ্যালু শূন্য না, কারণ তুমি তো জেড অক্ষ বরাবর উপরে যাইতেছো না, নিচেও যাইতেছো না। তার মানে এক্স ওয়াই তলে যেই ভেক্টর গুলো আছে তারা দেখতে এরকম হবে না? এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ওখানে কোনো কে ক্যাপ থাকবে না, ওখানে কোনো কে ক্যাপ থাকবে না, বুঝছো? আবার বলি, এটা ধরো আমাদের এক্স ওয়াই তল, এই ভূমির কথা চিন্তা করো, এটা এক্স ওয়াই, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। একটা ভেক্টর যদি এক্স ওয়াই তলে থাকে, তার আদি বিন্দু শেষ বিন্দু দুইটাই কি এক্স ওয়াই তলে থাকবে, তাই না? কারণ এক্স ওয়াই তলে জেড এর তো কোনো উপাংশ নাই, কারণ এই বিন্দুতে আসতে তুমি জেড অক্ষ বরাবর উপরে উঠছো বা নিচে নামছো না, কিন্তু এখানে জেড এর ভ্যালু শূন্য, জেড এর যে স্থানাঙ্ক এখানেও শূন্য। তো আদি বিন্দু থেকে শেষ বিন্দু বাদ দিলে জেড এর কিন্তু কিছু থাকবে না, কে একটা কি ছিল। এবার চিন্তা করো, এটা তো এক্স ওয়াই তলে ছিল, এবার এক্স ওয়াই তলের সমান্তরাল কোনো ভেক্টর, এই ভেক্টরটা এক্স ওয়াই তলের সমান্তরাল, বুঝো? এটা কিন্তু এক্স ওয়াই তলে নাই, কিন্তু সমান্তরাল। তুমি চাইলে ওটাকে সমান্তরালি স্থানান্তর করে এক্স ওয়াই তলে নিয়ে আসতে পারো না? সেক্ষেত্রেও তার আদি বিন্দু আর শেষ বিন্দুতে কিন্তু জেড এর কোনো উপাংশ নাই। অথবা এইভাবে চিন্তা করতে পারো, এটা যদি এক্স ওয়াই তলের সমান্তরাল হয়, এই যে খেয়াল করো, আদি বিন্দুটা এক্স ওয়াই তল থেকে যতটুকু উপরে, শেষ বিন্দুটা এই যে এই মাথাটা এক্স ওয়াই তল থেকে ততটুকুই উপরে, তার মানে আদি বিন্দুতে জেড এর স্থানাঙ্ক যা, শেষ বিন্দুতেও জেড এর স্থানাঙ্ক একই। তো এই ভেক্টরটাকে প্রকাশ করার সময় কি শেষ বিন্দু থেকে আদি বিন্দু বাদ দাও না, তাই তো? এখানে জেড এর সহগ 2 কে ক্যাপ হইলো, এখানেও 2 কে ক্যাপ, বাদ দিলে কি 0 হয়ে যাবে। তার মানে এক্স ওয়াই তলের সমান্তরাল বা এক্স ওয়াই তলে আছে এরকম যে কোনো ভেক্টর দেখতে এরকম হবে, সেখানে কে এর কোনো সহগ থাকবে না। এবার বলো তো ওয়াই জেড প্লেনের প্যারালাল যে কোনো ভেক্টর দেখতে কিরকম হবে? বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাই তো? আর এক্স জেড তলের প্যারালাল যে কোনো ভেক্টর দেখতে কেমন হবে? সবাই কি বুঝছো আমার কথা? দেখতে কেমন হবে? এ আই ক্যাপ প্লাস সি কে ক্যাপ। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বোঝা গেল না? বলো তো, বোঝা গেল তো সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা একটা অঙ্কে যাচ্ছি। কোশ্চেনটা পড়ো, এটা তোলার দরকার নেই, লাস্টের এমসিকিউ এটা তোলার দরকার নেই। এক্স ও জেড তলের সমান্তরাল, এক্স ও জেড মানে হচ্ছে এক্স জেড, ওটা মূল বিন্দু, ওটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? ওটা হচ্ছে মূল বিন্দু। তো এই তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর কোনটা হবে?
কোয়েশ্চেনটা বুঝছি এই তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর, এই ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর কোনটা হবে? এখানে অপশনগুলো দেওয়া আছে, বুয়েটে আসছে, কিন্তু বুয়েটে অপশন আসছে। তো এই তলের সমান্তরাল যে কোনো ভেক্টর দেখতে কিরকম, এ আই ক্যাপ প্লাস সি কে ক্যাপ বা বি দিয়েও প্রকাশ করতে পারো, মানে জে ক্যাপের কোনো সহগ নাই, অপশন দেখে বুঝতে পারতেছে এটা হবে না, তাই না? আমাদের আকৃতিটা দেখতে হবে এরকম। এখন আমার টার্গেট হচ্ছে এটা বরাবর একক ভেক্টরটা বের করতে। এখন তোমাকে কি বলছে, এটা তলের সমান্তরাল এবং এটার সাথে লম্ব, তার মানে এই দুইটা ডট করলে 0 হবে না? বলো তো, এই দুইটা ডট করলে 0 হবে, কারণ এটার সাথে লম্ব। তো প্রশ্ন মতে তুমি যদি এই দুইটা ডট করো, ডট করলে কি হবে বলো তো? 3a প্লাস 0 প্লাস 4b ইকুয়ালস টু 0। তাহলে কি আসতেছে আমাদের? বি এর ভ্যালু হচ্ছে -3/4 a, বি এর ভ্যালু হচ্ছে -3/4 a। এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক আসছে। তো আমাদের কাঙ্ক্ষিত যে এই ভেক্টরটা, এই যে এইটা, সেটা দেখতে কেমন হবে বলো তো? সেটা দেখতে হয়ে গেছে এ আই ক্যাপ প্লাস বি এর জায়গায় কি বসাবা? -3/4। এই যে বি এর জায়গায় বসাইছো -3/4 a কে ক্যাপ। এটাই কিন্তু সেই ভেক্টরটা, যেটা কি xz বা xz তলের সমান্তরাল এবং এটার সাথে লম্ব, xz তলের সমান্তরাল এবং এটার সাথে লম্ব। বোঝা তো গেল? আমাদের কিন্তু ভেক্টরটা হয় নাই, এর মান আমরা এখনো জানি না। কেমনে বের করব? আসলে এর মান লাগবে না, কারণ কি চাইছে? লম্ব একক ভেক্টরটা। তুমি একটা ভেক্টর বের করছো, এখন এটাকে এটার মান দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এটার মানেও দেখবা এ আসতেছে, বুঝছো? তো এই ভেক্টরটাকে এটার মান দিয়ে ভাগ করে দিবা, √a² প্লাস 3/4a তার হোল স্কয়ার দিয়ে ভাগ করে দিলেই কি আমাদের এটা চলে আসবে। এখন মান দিয়ে যদি ভাগ করো, যেটা আসে সেটা হচ্ছে √1 প্লাস 3²/4², যেটা হয় 5/4a আই ক্যাপ -3/4 a কে ক্যাপ। দেখছো, উপরে আর নিচ থেকে কিন্তু এ কাটা যায়, যে এখানকার এ কাটা। তাহলে আমাদের অ্যান্সার যেটা পড়ে থাকে 4/5 আই ক্যাপ, 4/5 আই ক্যাপ, 4 কাটা -3/5 কে ক্যাপ। এটাই একটা একক ভেক্টর, যেটা এই তলের সমান্তরাল এবং এটার সাথে লম্ব। দেখো অপশনে কোনটা আছে, যে 1/5 কমন নিলে আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা চলে আসে। আমাদের অ্যান্সারটা বি নাম্বার চলে আসে, বুঝছো? 3/4 এর সাথে এ আসলো কিভাবে? এই যে বি এর ভ্যালু কত? -3/4 এ না, বি এর ভ্যালু বসাইছে -3/4 a, √a² প্লাস এটা। বোঝা তো গেল? আমাদের অ্যাকচুয়াল ভেক্টর কিন্তু আমরা বের করতে পারিনি, ওখানে একটা অজানা রাশি ঠিকই আছে, অজানা রাশি কিন্তু আছে, আমি সেটাকে তার মান দিয়ে ভাগ করে দিয়েছি, এই জন্য কি একক ভেক্টরটা পেয়েছি। সবসময় মনে রাখবা, ধরো এরকম একটা ভেক্টর আছে এ আই ক্যাপ প্লাস সামথিং কিছু একটা, কোন একটা ভেক্টরে যদি একটা মাত্র অজানা রাশি থাকে, তুমি চাইলে ওই বরাবর আবার একটু বুঝাবো, ভাইয়া প্লাস মাইনাস হবে না? প্লাস মাইনাস কেন হবে? এটা সমান্তরাল বলছে না, তো প্লাস মাইনাস হবে না। একটু কঠিন, আবার বলতেছি, মনোযোগ দাও। তোমাকে কি বলছে? xz তলের সমান্তরাল, তার মানে সেখানে শুধু আই ক্যাপ থাকবে আর কে ক্যাপ থাকবে। তাহলে ওই ভেক্টরটা দেখতে কি এরকম হবে? xz তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে লম্ব ভেক্টরটা। তো আমরা ধরে নিলাম ওই ভেক্টরটা হচ্ছে এইটা। আমি এটা বের করে এটাকে তার মান দিয়ে ভাগ করলেই কি একক ভেক্টরটা পাবো। আচ্ছা, এ আর বি, এখন এইটা এটার সাথে লম্ব, তার মানে এই দুইটা ডট প্রোডাক্ট করলে রেজাল্ট 0 হবে। এই দুইটা ডট প্রোডাক্ট করলাম, 3a প্লাস 4b ইকুয়ালস টু 0। সেখান থেকে এ আর বি এর মধ্যকার একটা সম্পর্ক আনছি। তো বি এর জায়গায় আমি এটা বসাই দিলাম, এই ভেক্টরটা হচ্ছে সেই ভেক্টরটা যেটা এই তলের সমান্তরাল এবং এটার সাথে লম্ব।
তো এখন এই বরাবর একক ভেক্টর চাইছি, এটাকে এটার মান দিয়ে জাস্ট ভাগ করে দিছি, বাকিটা ক্যালকুলেশন। বলো বুঝছি সবাই? পরেরটা এটা সবাই পারবা না? এর মান কত হলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে? এটা আসলে গত ক্লাসের এমসিকিউ। এর মান কত হলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে? তো এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ তৈরি করে, আমাদের মনে পড়ে cos কি ছিল? cos 30 equals to a by root over of a square plus 4 square plus 3 square, এরকম কিছু একটা ছিল না? তাই তো? তো তুমি যদি দুই পাশে বর্গ করে দাও, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তুমি যদি দুই পাশে বর্গ করে দাও 3/4 equals to উপরে হয় a square, নিচে হচ্ছে a square plus 25, যেখান থেকে কি আসে বলো তো? আমাদের a square equals to 25√3 আসে। জাস্ট ক্যালকুলেশন করো, আর গুণন করে এক পাশে নিয়ে আসো। 4 স্কয়ার থেকে 3 স্কয়ার বাদ দিলে হয় a স্কয়ার, আর ওদিকে পড়ে থাকে 25√3। তো আমাদের a এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 5√3। মাইনাসটা নিচ্ছে না, কিন্তু মাইনাসটা নেওয়া যাবে না, মাইনাস নিলে এখানে নেগেটিভ চলে আসবে। নেগেটিভ চলে আসে মানে কি? cos থিটা নেগেটিভ মানে থিটার ভ্যালু কি? বড় হয়ে যাবে। কত থেকে? 90 থেকে বড় হয়ে যাবে, স্থূলকোণ হয়ে যাবে। নেগেটিভটা কিন্তু হবে না, বুঝছো? কেন নেগেটিভটা হবে না? তাই দুইটা তো আসলো, অ্যান্সারে তো দুইটা আসলো, এখানে প্লাস মাইনাস আসে না? মাইনাসটা কেন হবে না? দুইটা আসলোই বা কেন? তোমাদের মনে পড়ে, তোমরা ছোট ক্লাসে পড়ছিলা, কোনো সমীকরণ সমাধান করতে গিয়ে যদি কোনো স্টেপে বর্গ করো তখন শুদ্ধি পরীক্ষা করতে হয়। বলো তো? শুদ্ধি পরীক্ষা করতে হয়, অবাঞ্ছিত মূল চলে আসে। এই জন্য কি আমরা প্লাস মাইনাসটা নিব না। মাইনাসটা নিলে এটা 30 ডিগ্রি না হয়ে স্থূলকোণ হয়ে যেত। বুঝাতে পারলাম? বলো তো? 5√3 সবার লাস্টের অঙ্ক। দেখতে অনেক জটিল মনে হচ্ছে, বাট খুবই সহজ একটা অঙ্ক। দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ বাইর করবা। এটা করে ছুটি। দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ। খুবই ভয়ানক লাগতেছে দেখে, বাট খুবই সহজ। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। অ্যান্সারটা মিলাইতে পারতেছে না, মিলাইতে পারার তো কথা, ক্যালকুলেশন ভুল করছিলাম। এটা করো, খুবই সহজ একটা অঙ্ক। কি বলছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটার ফর্মুলা কি ছিল? a ডট বি ডিভাইডেড বাই a ভেক্টরটার মান ইনটু b ভেক্টরটার মান, তাই না? তো a আর b যদি ডট করো তাহলে কি হয়? i ক্যাপের সহগ দুইটা গুণ হবে। এখানে i ক্যাপের সহগ এইটা, ওখানে i ক্যাপের সহগ নাই, 0। j ক্যাপের সহগ √2 sin আলফা, ওখানে হচ্ছে -√2 cos আলফা, মাইনাসে মাইনাসে প্লাস 2 sin আলফা cos আলফা। এখানে কে ক্যাপের সহগ নাই, ওখানে কে ক্যাপের সহগ আছে, +0 ডিভাইডেড বাই a ভেক্টরের মান কি হবে? √2 তার স্কয়ার, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার আলফা, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার আলফা। যারা বুদ্ধিমান এটা ডিরেক্টলি 2 লিখবা, তাই না? এখানে লেখার তো দরকার নেই, তুমি বুঝতে পারতেছো। 2 কমন নিলে ওটার ভ্যালুটা 1 হয়ে যাবে। আর এখানে কি হবে? √2 cos স্কয়ার আলফা, এটার ভ্যালু কি? 2 হবে। তো যেটা পড়ে থাকে নিচে √2 × 2, তার মানে 2, বুঝছো? এই যে নিচে হচ্ছে √2 × √2, আর উপরে হচ্ছে 2 sin আলফা cos আলফা। তো √2 মিলে 2 হয়, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে sin আলফা cos আলফা। যেখান থেকে আমরা বলতে পারি থিটার ভ্যালু কি? cos ইনভার্স এইটা। থিটার ভ্যালু হচ্ছে cos ইনভার্স এইটা। বলো বুঝছি? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। নেক্সট ক্লাসে আমরা একটা নতুন টপিক পড়বো, যেটা তোমরা ফিজিক্সে পড়ো নাই। অ্যাকচুয়ালি নেক্সট যতগুলো ক্লাস হবে ওগুলোর কোনোটাই ফিজিক্সে পড়ো নাই। বলো সবাই বুঝছো না?
যে কয়টা হোমওয়ার্ক দিছি করে ফেলবা। ওকে, হোমওয়ার্ক করার পরে তুমি যদি বই খুলে দেখো, বইয়ের সবগুলোই করা হয়ে যাবে, বইয়ের সবগুলোই করা হয়ে যাবে। 25√3 কেন হবে? আগেরটার ক্যালকুলেশন বুঝে নাই? ও সরি, এখানে ভুল করছি। আহা, 25√3 কেন? 25×3। সরি সরি সরি, 25×3। এই যে বেশি পণ্ডিতি করতে গিয়ে আমি নিজেই ভুল করে ফেলছি। 25×3 হবে, বর্গ করেছি বলেই গেছি। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে শুক্রবার। ওকে, তো শুক্রবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।